নমস্কার, আমি অঙ্কিত। আপনাদের সাথে আজ রয়েছি অন্য টিভির পর্দায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন অতিথি হিসেবে, তিনি আর কেউ নন, বিশিষ্ট আইনজীবী, আপনাদের সকলের পরিচিত জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি। জয়ন্তবাবু নমস্কার, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। নমস্কার। আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা বিশেষভাবে গর্বিত, কারণ আইন কানুন এবং অন্যান্য আরো বিষয় নিয়ে আপনার সাথে কিছু কথা আমরা বলতে পারবো। প্রথমেই আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো। আমি যতটুকু জানি, যদি ভুল হই দয়া করে শুধরে দেবেন, মফস্বলের একটি সাধারণ বাংলা মাধ্যম স্কুল থেকে আপনার লেখাপড়ার সূত্রপাত। তারপর ধীরে 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 আজকের এই জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। আইন পেশাটাকে বেছে নেবার কথা কখন মনে হলো, কিভাবে মনে হলো, যদি একটু বলেন। আচ্ছা, প্রথমে বলি যে হ্যাঁ, আমি একদম আমার জীবন শুরু করি মফস্বলে একটি বাংলা মাধ্যম স্কুলে। তারপর আমি চলে আসি কলকাতাতে এবং এখানেও আমি স্কুলে পড়ি গান্ধী কলোনি মাধ্যমিক বিদ্যালয় বলে একটি স্কুলে ভর্তি হই। সেই অর্থে যাকে আপনারা বলেন ইংরেজি মিডিয়াম, ভীষণ নাম করা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্কুল, সেটা ধরনের স্কুলে আমি পড়িনি। তাতে কিছু যায় আসে না। আমাদের সময় সমস্ত ছেলে মেয়ের সে ধরনের শিক্ষার সুযোগ ছিল না। তবে আমি তো গর্বিত যে আমার বাবা মা এইটুকু তো পড়াতে পেরেছেন। অনেক পরিবারে এইটুকু শিক্ষাও দেওয়া সম্ভব হয় না ভারতবর্ষের মতো অর্থনৈতিক কাঠামোতে। হ্যাঁ, আমার বাবা মা এটুকু তো পড়াতে পেরেছেন, তার জন্য তো আমি ধন্য। এবং আমার মনের মধ্যে কোথাও একটা জেদ ছিল। এই জেদটা নিশ্চয়ই আমার মা বাবার ইনজেক্ট করেছিলেন যে কোথাও বড় হতে হবে, দেখিয়ে দিতে হবে, প্রচ্ছদে থাকতে হবে, শেষে নয়, সমাপ্তিতে নয়। কাজেই একটা জেদ প্রথম থেকে আমার মধ্যে ইনজেক্টেড হয়েছিল, দেখিয়ে দিতে হবে, কিছু করতে হবে। এবং তারপর আমি আইন পেশাকে বেছে নিলাম বললে ভুল হবে। আমি বোধহয় আইনজীবী হতাম, আর কিছুই হতাম না। কারণ ছোটবেলা থেকে আমার মনের মধ্যে ওইটাই এসেছিল যে আমি আইনজীবী হব, আমি লয়ারই হব, লয়ারই হব, লয়ারই হব। যদি আমায় কেউ জিজ্ঞাসা করতেন, ধর লয়ার হলি না তাহলে কি হতিস, তাহলে আমি বলতাম আমি লয়ারই হব। আমি আমি সারা জীবনে কোনোদিন কোনো ইন্টারভিউ দিইনি, কোনোদিন কোনো ইন্টারভিউ দিতে যাইনি। আমার মধ্যে অন্য কোনো অ্যাম্বিশন ছিল না যে আমি অন্য কিছু হবার চেষ্টা করেছি, হতে পারিনি বলে ওকালতিতে এসেছি তা নয়। তবে এটাও ঠিক, আমার মধ্যে এই জেদটাও আছে যে যদি আমি অন্য কিছুতেও যেতাম তাহলেও হয়তো খারাপ করতাম না। আমি ওকালতিটা বেছে নিয়েছি কারণ ওকালতির মধ্যে একটা ডিসিপ্লিন আছে, ওকালতির মধ্যে একটা চার্ম আছে। তিনটে ডি, ডিসিপ্লিন, ডেডিকেশন আর ডিটারমিনেশন, না হলে কিন্তু ওকালতি করা যাবে না। যদি কেউ মনে করেন অন্য কিছুতে জায়গা পেলাম না তাই আমি ওকালতিতে আসবো, তাহলে কিন্তু তারা ভুল করবেন। যারা উকিলই হতে চাইবেন তারাই যেন উকিল হতে আসেন। আমি দেখিয়ে দেব। মনে রাখতে হবে এই প্রফেশনটা এমন একটা চমৎকার প্রফেশন যেখানে আপনি অনেক কিছু করতে পারেন সাধারণ মানুষের জন্য, নিজের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। মনে যদি হয় আমি কিছু করে দেখাবো, তাহলে এই ওকালতি। আর নাম্বার 2, যদি আপনার একটা অলরাউন্ড এবিলিটি থাকে, আপনি অল্প ক্রিকেট খেলতে পারেন, অল্প ফুটবল খেলতে পারেন, আপনার জেনারেল নলেজ আছে, আপনি অল্প ইংরেজি জানেন, অল্প অঙ্ক জানেন, অল্প ইতিহাস জানেন, তাহলে কিন্তু ওকালতি মানে যাদের জন্য অলরাউন্ড এবিলিটি যাদের মধ্যে থাকবে, যারা সবকিছু পারবে, তাদের জন্য কিন্তু ওকালতি। আর যারা মনে করবেন আমি একটাতেই সেরা হব, তাহলে তিনি সেই প্রফেশনে যেতে পারেন। কারণ ওকালতিতে কিন্তু অনেক কিছুর একটা মিশেল লাগে। আপনার মধ্যে ভীষণ ইন্টেলিজেন্স থাকতে হবে, আপনার মধ্যে ভীষণ একটা কথা আপনি বলতে চান, আপনি অনেক কথা বলতে পারেন এমন একটা বিষয় থাকতে হবে, আপনি মাথা খাটাতে পারবেন, আপনি আবার উদার হবেন, আপনি উদাস হবেন, আপনি কবিতাও ভালোবাসবেন, আপনি একটু আবৃত্তিও করে দেবেন, এরকম আর কি। সব মিলে যদি কেউ কিছু করতে চান তাহলে কিন্তু তার জন্য এই ওকালতি। কাজেই বাংলা মাধ্যম কি ইংরেজি মাধ্যমটা বড় কথা নয়। আসল ইচ্ছা হচ্ছে আপনি লড়বেন কি দিয়ে, মাথা দিয়ে না হৃদয় দিয়ে। যদি হৃদয় দিয়ে লড়তে চান তাহলে নিশ্চয়ই ওকালতি একটা ভালো প্রফেশন। নতুন নতুন ছেলে মেয়েরা যারা আসছেন, যারা ভালো ছেলে, তাদের আমি বলবো যে আপনারা ওকালতিতে আসতে পারেন। ওকালতিতে আপনাদের জন্য অনেক স্কোপ রয়েছে, অনেক জায়গা রয়েছে। অন্তত চাকরির জন্য কোথাও উমেদারি করে বেড়াতে হবে না। আমি চাকরি পাইনি, আমি কি করব, কোথায় যাব, এই ব্যাপারটা অন্তত আমাদের পেশায় নেই। আপনি নিশ্চিন্তে নিজের মতো করে, কিন্তু বললাম যে 3টে ডি, ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন থাকতে হবে, প্রচন্ড শৃঙ্খলাবদ্ধ হতে হবে। বলা হয় আ লয়ার মাস্ট বি আ থরো জেন্টলম্যান।
একজন আইনজীবীকে হতেই হবে আপাদমস্তক ভদ্রলোক, তবে আপনি নিশ্চয়ই লয়ার হতে পারবেন। আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনি সফল বলে আমাকে পরিচয় দিচ্ছিলেন। না, আমি সফল কিনা জানি না, তবে এটাও ঠিক যে আমার জীবনের ঘটনা নিয়ে গল্পের বই লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, আমার করা মামলা নিয়ে সিনেমাও তৈরি করা হয়েছে, আবার আমি নিজেও লিখি। এটা কিন্তু আপনি যদি আপনার পেশাকে ভালোবাসেন, প্যাশন থাকে, তাহলে সম্ভব। আমি একবার আমার সিনিয়রকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে বই, আমার সিনিয়র তিনিও খুব নামকরা মানুষ, যে এত বই সব আপনি পড়েছেন? উনি বলেছেন পড়া সম্ভব যদি তোমার লাভ থাকে, লাভ, LOVE, লাভ মানে ভালোবাসা। কাজের প্রতি, পেশার প্রতি ভালোবাসা থাকলে অনেক দুষ্কর জিনিসও কিন্তু সম্ভব হয়ে ওঠে। জয়ন্তবাবু, আমি এখানে আপনাকে যেটা বলতে চাইবো যে দেখুন, একটা মফস্বলের স্কুল থেকে উঠে আসা, আইন পেশাতে আসবো বলে ভালোবেসে আইন পেশায় আসা, সেটা হয়তো হয়তো অনেকের ক্ষেত্রে সম্ভব। কিন্তু এই যে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় হয়ে ওঠা, এই যে একটা ল্যান্ডমার্ক তৈরি করা, এই লড়াইটা কেমন ছিল? নিশ্চয়ই কঠিন ছিল, নিশ্চয়ই কঠিন ছিল। আমি যখন পেশাতে আসি দুটো কথা আমি খুব শুনতাম। একটা কথা, আমি আপনাদের সঙ্গে খুব ফ্রিলি কথা বলবো, কারণ ফ্রিলি কথা বলতে ইচ্ছা করছে, আমি নিজের মধ্যে কিছুই লুকিয়ে রাখবো না। মনে রাখতে হবে আমি খুব সাধারণ পরিবারেরও ছেলে, আমি অসাধারণ অসাধারণ ধনী পরিবারের ছেলে নই, সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে। দুটো জিনিস আমি আসার আগে শুনতাম, যে এক এক জেনারেশনে ওকালতি হয় না। আমি চেষ্টা করেছিলাম সেইটাকে মিথ্যা করতে, যে এক জেনারেশনে ওকালতি করা সম্ভব, আমি তো প্রথম জেনারেশনের ছেলে। আর একটা কথাতে আমার খুব আপত্তি হতো, আমাকে অনেকেই বলতো যে হাঁড়ি চড়িয়ে ওকালতি হবে না, অর্থাৎ ওকালতি করতে গেলে বড়লোক বাড়ির ছেলে হতে হবে। আমি এই মিথটাকেও ভাঙতে চেয়েছি। আমি মনে করেছি না, ওকালতির সঙ্গে ধনী দরিদ্র কোনো সম্পর্ক হতে পারে না। খুব সাধারণ ঘরের ছেলেরা কেন আসবে না ওকালতিতে? যদি তার মধ্যে জিল থাকে, যদি তার মধ্যে কিছু করে দেখাবার আগ্রহ থাকে। আমি চাকরি করব না, আমি চাকরিতে কারো কাছে মাথা নত করব না, কিন্তু আমি অবশ্যই আমার মক্কেলের কাছে দায়বদ্ধ। আমি অবশ্যই যে বিচারক মশাইদের কাছে মামলা করব, তাদের কাছে একটা প্রকৃত ঘটনা তুলে ধরবার জন্য দায়বদ্ধ। কিন্তু উমেদারি করে চাকরি পেতে আমি রাজি নই। আমি আমার মতো চলবো, আমি আমার মতো থাকতে চাই, আমি আমার মতো ডিসিপ্লিনড লাইফ লিড করতে চাই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা উকিল হতে গেলে তো মিথ্যে কথা বলতে হয়। আমি বলি একদম না, উকিল হতে গেলে কখনো মিথ্যে কথা বলতে হয় না। কারণ আমার মনে হয়, আপনি দেখবেন আপনার বাড়িতে যখন পুরোহিত মশাই আসেন, পুরোহিত মশাই আপনার আর ভগবানের মাধ্যমে একটা যোগাযোগ স্থাপন করেন। আপনার হয়ে ভগবানের কাছে উনি প্রার্থনা নিবেদন করেন। ঠিক সেই রকম উকিলরাও সাধারণ মানুষের হয়ে জজ সাহেবের কাছে কিছু নিবেদন করেন। অর্থাৎ তার মানে এই নয় যে উকিলকে মিথ্যে কথা বলতে হবে, উকিল কখনোই মিথ্যে কথা বলবেন। আমি একটা উদাহরণ তাহলে দিই, তাহলে এটা কি তাহলে দেখা। আমরা যে সারা জীবন শুনে এসেছি, আমরা যে সারা জীবন শুনে এসেছি ডাক্তারবাবু আর উকিল সাহেবের কাছে কোনোদিন কোনো কিছু লুকোবেন না, তারাই ভগবানের একটা রূপ, তারা হ্যাঁ কে না, না কে হ্যাঁ, দিনকে রাত, রাতকে দিন করতে পারেন, সেটা কতটা সত্য? না, উকিল বা ডাক্তারবাবু কেউই ভগবানের রূপ নন, তারা সবসময় আপনাকে সাহায্য করবার জন্য আছেন। আমি একটা কথা বলি, কে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখে তার উপর নির্ভর করে। এই দেখুন একটা পেন তো, এটা দেখুন একটা পেন তো, যিনি সামনে আছেন তিনি, তাকে যদি আমি জিজ্ঞাসা করি কি দেখছেন, উনি বলবেন একটা পয়েন্টেড অংশ দেখছেন, একটা তীক্ষ্ণ অংশ, নিব যাকে বলে, নিবটা দেখছেন। আবার আমাকে যদি জিজ্ঞাসা করেন কি দেখছি, তাহলে আমি বলবো এরকম ব্ল্যাক একটা বডি আমি দেখছি। আমি কি মিথ্যে বলছি? মিথ্যে বলছি না, আমিও সত্যি বলছি। যিনি সামনে থেকে দেখছেন তিনিও সত্যি বলছেন। পাশে যিনি রয়েছেন তাকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কি দেখছেন, তিনি বলবেন একটা লম্বা বডি দেখছেন। তার মানে দাঁড়াচ্ছে কেউই মিথ্যে বলছেন না, এক একজন তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন। তবে তার মধ্যে আইনের বইতে যেরকম লেখা আছে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আইনি কোনটা বেআইনি, তার উপর নির্ভর করবে। যেমন ধরা যাক রাস্তায় একজন লোক পড়ে আছেন এবং লোকটি যখন পড়ে রয়েছেন, আপনি লোকটিকে তুলতে পারেন। ধরা যাক আমি সেই সময় কোর্টে যাচ্ছি, কোর্টে যেতে যেতে মনে হলো যে রাস্তার এই লোকটি পড়ে আছে, একে নিয়ে আমি হাসপাতালে যাব। কিন্তু সে সময় আমার আদালতে একটা মামলা ছিল, মামলাটা নষ্ট হয়ে গেল, আমার ক্লায়েন্ট আমাকে গালাগালি করলেন, আমি হেরেও গেলাম শুধু মামলাতে অ্যাপিয়ার না করার জন্য। কিন্তু যদি দেখেন যে মূল্যবোধ কি বলছে, সেই মুহূর্তে আমার ওই লোকটিকে সাহায্য করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বেশি জরুরি ছিল, নাকি কোর্টে গিয়ে মামলা করাটা বেশি জরুরি ছিল, এটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে। কাজে আপনি যেটা বলছেন যে আমি মিথ্যে বলছি, যদি কেউ আমাকে এসে বলেনও যে আমি একটা খুন করে এসেছি,
তখন আমি তার বক্তব্যটুকুই শুধু কোর্টে তুলে ধরবো, আমি কিন্তু তাকে সত্যবাদী, সে নির্দোষ, সে খুন করেনি বলার মধ্যে যাচ্ছি না। মনে রাখবেন, একজন আমাদের ভাষায় বলে ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট আমাকে যেমন বোঝাচ্ছেন আমি তার বক্তব্যটাই কিন্তু আদালতে পেশ করছি। এর মধ্যে আমার নিজস্ব সত্য কথা মিশ্রণ করে দেওয়া বা মিথ্যে কথা মিশ্রিত করে দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। মনে রাখতে হবে সত্য ঘটনাটা কি, এটা একমাত্র সেই ব্যক্তি জানেন যিনি খুন হয়ে গেলেন, অথবা ভগবান জানেন। আমি তো ভগবান নই, যেটা যদি কেউ আমাকে বলেন আইনজীবীরা ভগবানের রূপ, তাহলে আমি বলবো তা নয়। আইনজীবী একজন সাধারণ মানুষ, পুরোহিত মশাইয়ের মতো। আপনার সঙ্গে দেবতার যোগাযোগ স্থাপন করছেন, আপনার সঙ্গে অর্থাৎ আমার ক্লায়েন্টের সঙ্গে জজ সাহেবদের আমি যোগাযোগ স্থাপন করে দিচ্ছি। এই বিষয়গুলি ভাবা দরকার। যারা, আরেকটা কথা আছে, যারা নতুন আইনজীবী, আইন পেশায় আসবেন, যারা এই অনুষ্ঠান শুনছেন, তাদের আমি বলবো যে শুরুর জীবনে কিন্তু টাকার পেছনে ছোটার কোনো মানে হয় না। আপনাকে বেছে নিতে হবে, হয় যশ নেবেন, না হয় আপনি অর্থ নেবেন। যদি আপনি মনে করেন আমি যশ চাই, তাহলে আপনার কাছে অর্থটা নাও আসতে পারে। আর যদি আপনি মনে করেন আমি অর্থ চাই, তাহলে যশ আপনার কাছে নাও আসতে পারে। মানে বলেন না যে লক্ষ্মী আর সরস্বতী একসঙ্গে দুজনে নাও আসতে পারেন। আপনাকে বেছে নিতে হবে, আপনি লক্ষ্মীর পুজো করবেন নাকি সরস্বতীর পুজো করবেন। তবে হ্যাঁ, ভালোবাসা থাকতে হবে। এই যে বললাম লাভ, LOVE, লাভ যদি না থাকে তাহলে কিন্তু শুধু আইন পেশায় কেন, ডাক্তারিতে, পুলিশে, ঠিক তাই, সমস্ত যে জায়গাতেই কোনো কিন্তু আপনি যে কোনো কাজে কিন্তু সফল হতে পারবেন না। ইতিমধ্যে আমাদের দর্শক বন্ধুরা যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে একজন তনুশ্রী নাগ বলছেন, হ্যালো স্যার, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মাই ইন্সপিরেশন। আবার নিপন চৌধুরী বলে আমাদের এক দর্শক বন্ধু বলছেন, মানুষ বলে উকিল বাবুরা নাকি দুমুখ সাপ, মানে বাদী বিবাদী উভয়ের বন্ধু, উভয় পক্ষ থেকে টাকা খায়। তাকেই আবার আরেক দর্শক বন্ধু নিহার রঞ্জন বসু তিনি বলছেন, সরি নির্ঝর বসু তিনি বলছেন, ডিসঅনেস্ট মানুষ সব জায়গাতেই আছেন, দয়া করে সকলের সাথে গুলিয়ে ফেলবেন না। মানে কথাটা সুরজিৎ নস্কর বলছেন খুব সুন্দর লাগছে, বড় ভালো বলছেন, খুবই মনোগ্রাহী জানাচ্ছেন সিদ্ধার্থ দত্ত। একের পর এক মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদের মনের কথা জানাচ্ছেন, স্বাভাবিকভাবে সেই জায়গাতেও একটা বিতর্কের জায়গা তৈরি হচ্ছে। না, আমি তবে একটা আপনার কাছে কথা যে আমি কথাটা বলি, বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি বলুন। না এটা কিন্তু ঠিক যে উকিল বাবুরা সবসময় মানুষের প্রশংসা পান না। তার কারণ হয়তো ওই যে একজন বলেছেন নির্ঝর বাবু যে সব পেশাতেই তো খারাপ লোক রয়েছেন। আপনি চাইলে প্রাইভেট টিউটর হয়েও কিন্তু আপনি মানুষের সাথে শত্রুতা করতে পারেন, মানুষকে ঠকাতে পারেন। দেখুন, আপনি অটোতে উঠলেন, অটো ড্রাইভার আপনার সঙ্গে খিটখিট করতে পারে, আপনাকে পয়সা ফেরত দিলেন না। ট্যাক্সিতে উঠলেন, তিনি খারাপ লোক হতে পারেন। আসলে খারাপ যিনি, তিনি সব পেশাতেই খারাপই হবেন। তার মানে এই নয় যে ডাক্তার বলে হলেই ভালো হবেন বা পুলিশ হলেই খারাপ হবেন, তা নয়। তা নয়, দেখতে হবে মানুষটি তিনি ভালো কিনা বা ভালো করার চেষ্টা করছেন কিনা। অর্থাৎ আপনি যেটা বলছেন, ব্যক্তি মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাই কিন্তু ফুটে ওঠে তার নেশা বা পেশার ক্ষেত্রে। ঠিক ঠিক ঠিক, আমি আপনার একদম। কাছে আমি আপনার কাছে এবারে আসবো একটি ঘটনা নিয়ে। সেটা 2013 7ই জুন। কামদুনির 21 বছরের এক কলেজ ছাত্রী, তিনি কলেজ থেকে ফিরে আসছেন, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন ভাইয়ের জন্য অপেক্ষায়। ভাই আসবে, তাকে বাড়িতে নিয়ে যাবে। ভাইয়ের সেদিন দুর্ভাগ্যক্রমে হয়তো একটু দেরি হয়ে গেছে। নিজেই ছাতা খুলে বাড়ির পথে হাঁটা দিলেন সেই তরুণী। পথে তার নিজেরই এলাকায়, নিজেরই ঘরে ফেরবার পথে তিনি ধর্ষিতা হলেন, খুন হতে হলো তাকে। এ ঘটনা সারা বাংলার মানুষের কাছে, সারা বাংলার মানুষের মনে যেমন লজ্জার সঞ্চার করেছিল, তেমনি বিদ্রোহের আগুনও জ্বেলেছিল। আমরা দেখেছি তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি সেই এলাকায় যান, তাকে জনরোষের মুখে পড়তে হয়। তাকে দুজন মানুষ, আমি যদি নাম করি, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তাদের মাওবাদী বলে দেগে দিতেও হয়, হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতে বা অন্য কোনো কারণে, জানি না আমরা। তারপর সেই ঘটনাকে নিয়ে আদালত পর্যন্ত এগোনো। কামদুনি, যার কথা হয়তো তার আগে মানুষ সেভাবে জানতো না, সেই কামদুনি উঠে এলো ভারতবর্ষের সকল মিডিয়ার ফ্রন্ট পেজে। আপনি সে সময় আইনজীবী, আপনি সে সময় একটা বেশ বড় লড়াই লড়লেন। কেমন ছিল সেই লড়াইটা? দেখুন, কামদুনির ঘটনাটা একটা শিক্ষা আমাদের কাছে। কারণ আর একটা কথা বলি যে আমি এই যে আপনি জিজ্ঞাসা করছিলেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি করে হলাম, আমার অনেক ছেলে মেয়ে আছে যারা জুনিয়র ছেলে মেয়ে, তাদের ছাড়া আমি এগোতে পারি না, এগোতে
পারতামও না, ওই সময়ও পারতাম না। আমার ছেলেমেয়েরা আমাকে খুব সাহায্য করে, খুব সাহায্য করে। আপনি তনুশ্রীর কথা বললেন, ওরাও আমার খুব কাছের, ওরা আমাকে খুব সাহায্য করেছে, ওরা ছাড়া আমি এগোতে পারতাম না। যাই হোক, তো কামদুনির মতো বেশ কয়েকটা ঘটনা, যেমন জয়নগরে মোষ চোর সন্দেহে একটি ছেলেকে পিটিয়ে মেরেছিল, এইসব ঘটনাগুলি না আমার মধ্যে অদ্ভুত একটা ক্রোধ বা ক্ষোভের সঞ্চার করেছিল। আমার মনে আছে কামদুনির ঘটনা, যে সেই সময় আমরা আমি আমার খুব কাছের একজন বন্ধু আছে শীর্ষেন্দু সিংহ রায়, তাকে আপনারা পারুই মামলায় দেখেছিলেন। আমরা ওই হাঁটাচলা করতাম করিডোরে, ছটফট করতাম যে যদি ওদের পাশে দাঁড়াতে পারতাম। সেই সময় ওদের বয়কট করা হয়েছিল, সাংবাদিকরা যেতে পারছিলেন না, পুলিশ যেতে পারছিলেন না, কেউ গ্রামটায় যাচ্ছিলেন না। আমরা কিন্তু কয়েকজন মিলে সেই গ্রামটায় পৌঁছে যাই, এবং সেই দিন আমার মনে আছে আমরা ওদের ঘরের ভাঙা দাওয়ায় বসে, ওনারা একেবারে দরিদ্র, কত দরিদ্র মানুষ, তাদের দাওয়ায় বসে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে খরচায় তাদের মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি আমরা তাদের আইনি সাহায্য দেব বা আইনি পরিষেবা দেব। ঠিক সেই রকম আমি অনেক ক্ষেত্রে চেষ্টা করেছি। শুভ্রজিৎ চ্যাটার্জি বলে একটি ছেলে ইছাপুরের বিনা চিকিৎসায় মারা গেলেন মেডিকেল কলেজের সামনে। তার মা কেঁদে কেঁদে বলছিলেন, তার মা এবং বাবা, যে পশ্চিমবাংলায় কি এমন মানুষ নেই যারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আমি নিজে থেকে ফোন করেছিলাম, আমি স্বীকার করছি, আমি নিজে থেকে ফোন করেছি এবং বলেছি যদি কোনো আইনি সাহায্যের প্রয়োজন হয় আপনারা বলবেন, আমরা আছি আপনাদের সাথে। দেখুন, এটা হচ্ছে অন্তরের ব্যাপার। আমি পারি না, আমি এবং আমার ছেলে মেয়েরা যারা আমার মতোই শিক্ষায় শিক্ষিত, তারা আমরা পারি না সবসময় না গিয়ে থাকতে, ঝাঁপিয়ে না পড়ে থাকতে। কামদুনির মামলাটা সেরকমই একটা ঘটনা। বন্ধুরা যারা সাংবাদিকতা করেন, তারা আমাকে বললেন, তারা যখন খবর পেয়ে ছুটে গিয়েছিলেন, আমি সে মানে ভিডিও দেখিনি, ছুটে গিয়েছিলেন কামদুনিতে, তারা এমন ভিডিও পেয়েছিলেন তার নাকি ওই মেয়েটির নাভি অব্দি চিরে দেওয়া হয়েছিল এবং পা দুটো ঘাড়ের কাছে চলে এসেছিল। এই দৃশ্য যখন আমরা কল্পনা করেছিলাম তখন শিউরে উঠতে হয়েছিল এবং আমরা মনে করেছিলাম যে আমরা আইনি সাহায্য দেব। দেখুন, আমি কোনো বড় মানুষ নই, আমি অত্যন্ত সাধারণ মানুষ, কিন্তু আমি এটাই বলবো সাধারণ মানুষ যারা অনুষ্ঠান দেখছেন, যে প্রত্যেকের পাশে না থাকলে এ সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি এখন এই এই সিচুয়েশনে দেখুন না, কোভিড এমন একটা অদ্ভুত বিষয় যে আমরা মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি, আমরা খালি মনে করছি আমারও যদি হয়। এটা যেন না হয়, কোভিড একটা বিচ্ছিন্ন ঘটনাই হোক, কিন্তু সারা দেশে সারা পৃথিবীতে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের আমি বলতে চাইবো, যখন কোনো মানুষ বিপদে পড়বেন সাধ্যমতো তার পাশে দাঁড়াবার চেষ্টা করাটা কিন্তু মনুষ্যত্বের পরিচয়। এর জন্য খুব বিরাট মানুষ, বিরাট ধনী, বিরাট বলশালী হবার কিন্তু দরকার হয় না। খুব রোগাপটকা একটা মানুষও কিন্তু সুন্দর মনের অধিকারী হতে পারেন। আবার বিরাট বলশালী মানুষ, তিনি অত্যন্ত কিপ্টে হাড়কঞ্জুস হতে পারেন, সাধারণ মানুষকে সাহায্য করেন না, কারো পাশে দাঁড়ান না, এমনও কিন্তু হতে পারেন। কাজেই অল্প বয়সী ছেলে মেয়েরা তাদের, অনেকেই আমাকে বলেন স্যার আপনি আইডল ইন্সপিরেশন। আমি বলি ভাই, আমি আইডল ইন্সপিরেশন কিন্তু সাধারণ ছেলে মেয়েদের। নাম্বার ওয়ান তারা হয়তো আমাকে পছন্দ করবেন না, তাদের কাছে আমি আইডল নই, কিন্তু যিনি নাম্বার 2, 3, 4, তাদের, তারা যদি আমার কথা শোনেন এবং আমার কথা শুনে তারা ইন্সপায়ার্ড হন, তাহলে আমার ভালো লাগবে। নাম্বার ওয়ান তিনি হয়তো বলবেন যে না, আমি আপনার মতে আমি একমত নই, আমাকে আমার জীবন দেখে নিতে দিন, আমি আমেরিকায় যাব, আমি ইংল্যান্ডে যাব, আমি কানাডায় বড় চাকরি করব, অনেক টাকা রোজগার করব, সোনা দিয়ে আমি আমার বাথরুমের কমোড বাঁধাবো। কিন্তু আমি তাদের দলে নই, আমি ওই 2, 3, 4দের নিয়ে থাকতে চাই, সেখানেই সন্তুষ্ট থাকতে চাই। কামদুনি একটা শিক্ষা, অল্প বয়সী ছেলেমেয়েরা এভাবেই মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কামদুনির সেই মা, সেই বাবা, সেই গ্রামের লোক, তারা অসামান্য লড়াই করেছিলেন। এবং আমার একার লড়াইতে আমার একার লড়াই অত শক্তি ছিল না, আমি একা লড়াই করতে গেলে পারতাম না তাদের রেমেডি দিতে, রিলিফ দিতে। সবাই মিলে লড়েছিলাম। আপনি টুম্পা কয়াল, মৌসুমী কয়ালের কথা বললেন, আমি গ্রামের ছেলে মৃত্যুঞ্জয়ের কথা বলবো, ভাস্করের কথা বলবো, তারা দিবারাত্র আমাদের কাছে আসতো। মাস্টার মশাইয়ের কথা বলবো, যে মাস্টার মশাই না থাকলে এই ছেলে মেয়েগুলো এতদূর এগোতেই পারতো না। কাজেই কামদুনিটা ছিল একটা জনবিস্ফোরণ, জনজাগরণ, না হলে সাজা দেওয়া খুব মুশকিল হতো। একেবারেই। আমাদের এক দর্শক বন্ধু ইতিমধ্যে লিখে জানিয়েছেন, শ্যামল বরণ মুখার্জি বলছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বলছেন কেন, তিনি তো এখনো আছেন, আপনি কি একটু ভয় পেয়েছেন? আমার সেরকমই মনে হচ্ছে, কি বলে? আসলে দেখুন বন্ধু, এখানে ভয়ের কোনো প্রশ্ন নেই। আমি তৎকালীন মুখ্যমন্ত্রী বাক্যবন্ধটা এই কারণে ব্যবহার করলাম যে ওই ঘটনাকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় তার কি ভূমিকা ছিল, আজকে তার কি ভূমিকা নেই, কি ভূমিকা আরো আসতে পারে, সেই আলোচনায় আমি যেতে চাই না। আমি বলতে চাইছি ওই সময় যদি ওই মানুষটি না থেকে অন্য কেউ থাকতেন, তিনিও যদি এই কাজ করতেন, তাহলে এই ভাষাতেই হয়তো তাকেও
আমাদের বলতে হতো। এখন যে কথাটা আমি আপনার কাছে বলতে চাইবো, সেদিন তো 9 জন এর বিরুদ্ধে বোধহয় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, চার্জশিট গঠন। তারপর আমরা দেখলাম সেখান থেকে ধীরে ধীরে যখন আসলো, সেখান থেকে 3 জনের ফাঁসি দেওয়া সম্ভব হলো, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হলো। আবার 2 জন তাদেরকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো। একজন তিনি ওই ঘটনাকালীন, ওই যে বিচার প্রক্রিয়া চলাকালীন সময়তেই তার মৃত্যু হলো। তো এই যে ঘটনা, আপনার কি মনে হয় সঠিক বিচার পেল কামদুনি? দেখুন, কামদুনি মামলায় প্রথম একটা ঘটনা ঘটলো, মামলাটা বারাসাত থেকে চলে এলো কলকাতা। এটা আমরা তীব্র আপত্তি জানিয়েছিলাম যে মামলাটা বারাসাত থেকে কলকাতায় চলে আসার কোনো মানে হয় না, কারণ বারাসাতে থাকলে স্থানীয় মানুষ অনেক স্বতঃস্ফূর্ত ভাবে এই মামলায় সাক্ষী দিতে পারতেন, কিন্তু কলকাতায় আসার পরে অনেক মানুষ আসতেই চাননি বলে আমরা শুনেছি সাক্ষী দেওয়ার জন্য। যাই হোক, যেটা হয়েছে হয়েছে। আমরা সে বিষয়টা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, কিন্তু সব মিলে মামলাটির বিচার কিন্তু কলকাতাতেই হয়, যা নিয়ে কামদুনিবাসীর একটা ক্ষোভ সম্ভবত আজও থেকে গিয়েছে। তবে হ্যাঁ, মামলায় নিশ্চয়ই কামদুনিবাসী খুশি নন মামলার রায়তে। তারা মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলাটা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে, আর তারা কিন্তু কলকাতা হাইকোর্টেও আছেন। মামলা শুনানির দিনে তাদের হয়ে আমরা থাকবো বলে এখন অব্দি যা কথা হয়েছে। নিশ্চয়ই রায় খুশি নয়। তবে একটা কথা পাশাপাশি এটাও ঠিক যে সবকিছু না আদালতের রায়তে বোধহয় পরিস্ফুট হয় না, কারণ সাধারণ মানুষ সবসময় তাদের কথা বলতে পারেন না, কারণ এখনো পর্যন্ত যেন আইন জগৎ সম্পর্কে সাধারণ মানুষের কোথাও একটা ভয়, কোথাও একটা দ্বিধা কার্যকর রয়েছে, কোথাও একটা দ্বিধা কাজ করে। আইন জগৎ শুনলেই সাধারণ মানুষ কেন পালিয়ে যেতে চান, যার ফলে এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেহেতু মাঝে মাঝে আমরা শুনি কোর্ট বন্ধ, কোর্টে মামলা দীর্ঘসূত্রিতা, তার ফলে কিন্তু অনেক সমস্যা চলে যাচ্ছে থানায়। থানার পুলিশ অফিসাররা বলছেন আমরা সেটেল করে দেবো, পার্টি অফিসারগুলি সেটেল করছে। আদালত যদি সাধারণ মানুষের পক্ষে সহজ সাধ্য হতো বা সহজে আদালতে যাওয়া যেত, তাহলে সাধারণ মানুষ কিন্তু থানায় বা পার্টি অফিসে ছুটতেন না। যারা আইন প্রণয়ন করেন, যারা পার্লামেন্টে যান, তাদের কাছে আমাদের নিবেদন থাকবে যে আইন প্রক্রিয়াটাকে সাধারণ মানুষের পক্ষে সহজ সাধ্য করে তোলা দরকার, না হলে কিন্তু সাধারণ মানুষ চট করে আইনের আশ্রয় নিতেই পারবেন না, তারা কিন্তু আদালত থেকে সরে সরে যাবেন। আমি এখানে একটা কথা বলতে চাইবো, কামদুনির ঘটনা 2013-র ঘটনা, 13 থেকে আজ 2020, এই দীর্ঘ সময় একের পর এক কিন্তু এই ধরনের ঘটনা আরো অনেক ঘটেছে। আপনি কি সেই সমস্ত ক্ষেত্রে একই রকম একদম ভূমিকা ঠিক। রাখতে পেরেছেন? দেখুন, সবসময় আমরা পারি না, সবসময় আমরা পারি না, কারণ ওই যে বললেন একজন আইনজীবী চট করে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন, এটা দেখতে হবে যিনি নির্যাতিত বা নির্যাতিতা তারা কিভাবে নিচ্ছেন। অনেক সময় তাদের নিজস্ব লয়ার থাকে, আবার অনেক সময় তাদের নিজস্ব লয়ার থাকে না। যেসব ক্ষেত্রে সাধারণ মানুষ আইনি সাহায্য পান না বা আইনি সাহায্য নিতে পারেন না, তাদের কাছে পৌঁছানোটা যেন সহজ হয়। অনেক সময় অন্য আইনজীবীরা তাদের হয়ে কাজ করেন, তাদের সরিয়ে তো আমরা যেতে পারি না, যেতে চাইও না। অন্য আইনজীবী বন্ধুরা তাদের সাহায্য হয়তো করছেন। তবে এটা ঠিক, আমি আমার আমার ওকালতি জীবনে ঢোকা থেকে আমি কিন্তু আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা লিগাল সার্ভিসেস অথরিটির হয়ে কাজ করি, যাকে সোজা বাংলায় লিগাল এইড বলে, লিগাল এইডের হয়ে কাজ করি। সেখানে কিন্তু আমি কোনো ফিজ হিসেবে কিছু গ্রহণও করি না। আমার মনে হয় আমার কর্তব্য তাদের সাহায্য করা। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাইবো, সারা পশ্চিমবাংলা যারা অ্যাসিডের দ্বারা আক্রান্ত হন, তাদের হয়েও আমরা মামলা করি। আমি এবং আমার ছেলে মেয়েরা, আমার জুনিয়র ছেলে মেয়েরা, আমরা কিন্তু তাদের কাছ থেকেও কোনো পয়সা নিই না পারিশ্রমিক হিসেবে। আমার মনে হয় এটা কর্তব্য সমাজের প্রতি। যখনই কোনো অ্যাসিড আক্রান্ত মানুষ আমাদের কাছে এসে আইনি সাহায্য চান, আমরা কিন্তু নিখরচায় তাদের আইনি সাহায্য করি। আপনি বলবেন কেন করেন, আমি বলবো আমাদের ভালো লাগে বলে করি, সমাজের প্রতি আমাদের একটা কর্তব্য বলে করি। অনেক মানুষ অনেক কাজ করেন, কেউ রক্তদান করেন, কেউ আবার ঝড়ে ঝাঁপিয়ে পড়ছেন, বন্যার সময় নিজের প্রাণ বিপন্ন করে সাহায্য করতে যাচ্ছেন, কেউ ত্রাণ দিতে যাচ্ছেন। আমাদের হয়তো অতটা আর্থিক ক্ষমতা নেই, আমরা হয়তো লক্ষ কোটি টাকা ত্রাণের জন্য দিতে পারি না, কিন্তু যখনই কোনো মানুষ আমাদের কাছে সাহায্য চাইতে আসেন, আমরা কিন্তু সাহায্য করবার চেষ্টা করি। তবে আবার পাশাপাশি এটাও ঠিক, আপনি বলবেন আপনি তো প্রফেশনাল,
আপনি নিশ্চয়ই ফিজ নেন। হ্যাঁ, কোনো কোনো জায়গা থেকে তো ফিজ নিই। আমি আপনাকে একটা গল্প বলি। এই গল্পটা আহ আমি জানি না, নিশ্চয়ই সবাই শুনেছেন বা জানেন যে বিবেকানন্দ একবার রকফেলার সে সময় পৃথিবীর 10 জন ধনীর একজন ধনী ছিলেন, রকফেলারের সঙ্গে দেখা করতে গেছিলেন। তো রকফেলার যেহেতু বিরাট ধনী, সেহেতু বিবেকানন্দ সম্পর্কে একটা কথা রটে গেল যে বিবেকানন্দ রকফেলারের মতো ধনীদের সঙ্গে বন্ধুত্ব রাখেন। একবার বিবেকানন্দ তার টেবিলে বসে কাজ করছেন, একটা একজন অল্প বয়সী যুবা পুরুষ ঘরের মধ্যে ঢুকে বললেন যে আপনি নিজেকে বিবেকানন্দ বলে দাবি করেন, আপনি নাকি মহান পুরুষ, আপনি সাধারণ মানুষের পাশে থাকেন, আবার আপনি রকফেলারের সাথে বন্ধুত্ব রাখেন। তখন বিবেকানন্দ বলেছিলেন, দেখো ভাই, আমি রকফেলারের সাথে বন্ধুত্ব রাখি তোমাদের মতো মানুষদের সাহায্য করবার জন্য। রকফেলার যদি আমার পাশে না থাকতেন, তাহলে যে মানুষগুলি খেতে পাচ্ছেন না তাদের আমি সাহায্য করতাম কি করে? ঠিক সেই রকম আমি নিশ্চয়ই প্রফেশনাল কোনো কোনো জায়গা থেকে পারিশ্রমিকও গ্রহণ করি, আবার এটাও ঠিক অনেক সময় আমরা অন্তর থেকে চেষ্টা করি সাধারণ মানুষকে সাহায্য করবার, যারা একেবারে আইনি সাহায্য পাচ্ছেন না, সহায়তা পাচ্ছেন না, তাদের পাশে দাঁড়াবার। এর জন্য আমরা কোনো অহংকার করছি না। আমি বলছি না আমি খুব অহংকার করছি, আমি কিছু দাবি করছি, আমি কিছু দাবি করছি না। আমার এটা বলতে ভালো লাগলো, কারণ আমার ছেলে মেয়েরা যারা এই অনুষ্ঠানটা দেখছে তারা তো পাশে না থাকলে আমি পারতাম না। তারাও যাতে ইন্সপায়ার্ড হয় যে হ্যাঁ আমরা করছি, আমরা সাধারণ মানুষের পাশে থাকবার চেষ্টা করি। শুধু কামদুনি বা একটা দুটো বিক্ষিপ্ত মামলা নয়, আমরা প্রচুর মামলাতে চেষ্টা করেছি। সে মানুষটি আদালতে আসতেই ভয় পাচ্ছিলেন, তাকে এনে আইনি প্রচেষ্টা দেবার, আইনি সাহায্য দেবার। আমি আপনাকে একটা কথা বলবো, কথা বলতে ভালো লাগছে যে এই যে লকডাউন পিরিয়ড, এই লকডাউন পিরিয়ডে আমি লিখছি, আমি অনেক গল্প উপন্যাস লিখছি যেগুলো হয়তো আপনারা পাবেন খুব শিগগিরই, সেগুলি ছিপে বেরোবে সাধারণ মানুষের জন্য। সেখানে আমি এই কথাগুলিই লিখছি যে কোথায় কোথায় আমরা সাহায্য করতে পেরেছিলাম, কোথায় কোথায় আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম, মানুষকে আইনি সাহায্য দেবার চেষ্টা করেছি। আহ আপনারা যখন পড়বেন দেখবেন বেশ কিছু ঘটনা আপনারা হয়তো শুনেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন, সংবাদ মাধ্যমে পড়েছেন। সেই ঘটনাগুলো গল্পের ছলে, এতদিন আপনারা ব্যোমকেশ দেখেছেন, ফেলুদা দেখেছেন, কিরিটি দেখেছেন, এবার একজন আর একটা চরিত্র পাবেন, যে চরিত্রটি গল্পের ছলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধান করছে। এটা কোনো অহংকারের বিষয় নয়, এটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অল্প বয়সী ছেলেমেয়েরা যখন আহ দেখবেন, যখন শুনবেন, তারাও যাতে ইন্সপায়ার্ড হন, কারণ একটা দুঃসময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। অনেকেই বলছেন তারা নাকি মানসিক অবসাদগ্রস্ত। তারা যাতে ইন্সপায়ার্ড হন যে না, ভালো কাজ করার সময় আছে, জীবনে অনেক সময় বাকি পড়ে আছে, যে সময়ে আমরা যদি একটা সেকেন্ডও নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ি, তাহলে অনেক ভালো কাজ করা যায়। আমি আমার ছেলে মেয়েদের বলি, আমার চেম্বারের ছেলে মেয়েদের বলি যে দেখো, লকডাউন একটা সময় কেটে যাবে, এই ডিপ্রেশন, এই দুঃসময় একটা সময় কেটে যাবে, কিন্তু তখনই একদল ছেলে মেয়ে ঝাঁপিয়ে পড়বে বাইরে ভালো কাজ করার জন্য। অনেক কাজ করার আছে। বীরভোগ্যা বসুন্ধরা, পৃথিবীতে যে বীর সেই টিকবে, সেই থাকবে। কাজেই আমাদের রেডি থাকতে হবে, যখনই দরজা খুলে যাবে, এখন দরজা বন্ধ, যখনই দরজা খুলে যাবে, আগল খুলে যাবে, একদল মানুষ ছিটকে বাইরে বেরোবে, এবং তখনও পরীক্ষা হবে, তখনও কেউ না কেউ ফার্স্ট হবে। আমি আমার ছেলে মেয়েদের বলি, তোমরা কেন ফার্স্ট হবে না? চেষ্টা করো, নিজেদের রেডি করো, এই সময়টায় পড়াশুনো করো। ভাল লাগছে না, ডিপ্রেশন, আমি নেটফ্লিক্স দেখছি, আমি সিনেমা দেখছি, আর কি করব, ভাল লাগছে না, এটা বললে চলবে না। রেডি করো, তৈরি করো, ব্যায়াম করো, গান শোনো, এই এই মানসিক দিক কথা থেকে নিজেকে প্রসঙ্গে উদ্বুদ্ধ রাখো। এই কথা প্রসঙ্গে আমি একটা কথা একটু হ্যাঁ অনুষ্ঠানের হ্যাঁ, বলুন। ধরন থেকে একটু সরে গিয়ে বলবো। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় যেমন একজন বিশিষ্ট আইনজীবী, তেমনি কিন্তু তিনি একজন আবৃত্তি প্রেমী। এটা আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে। একটা আবৃত্তি যদি আজকে আপনার কাছে আমাকে শুনতে পাই, আমাকে খুব ভালো লাগবে, না যদি না, আপনার সেটা ইচ্ছে সেটা আরো হয়। একটু পরে, শেষের দিকে আমি করার চেষ্টা করছি। আগে আমরা কথাগুলো বলে নিই, তারপর না হয় ওইটা বলে শেষ করব। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আমি যে কথাটা আসতে চাইবো, একটু আগে আলোচনায় আপনি বলছিলেন যে মানুষ অনেক ক্ষেত্রে বিচার ব্যবস্থার এই যে দীর্ঘ পথ অতিক্রম করে এই কোর্টে আসার আগেই হয়তো অনেক ক্ষেত্রে লোকাল পুলিশ বা লোকাল যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের প্রতি ভরসা রাখতে বেশি ঠিক তাদের ঠিক ঠিক। স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই প্রসঙ্গে আমি বলবো, এই যে এনকাউন্টারের ঘটনা একের পর এক
আমাদের ভারতবর্ষের আজকের কথা নয়, দীর্ঘদিন ধরে এনকাউন্টার চলছে। আমরা যদি দেখি আমাদের পশ্চিম বাংলার নিরিখে সেই 70-এর সময় থেকে নিয়ে তারপর কিছুদিন আগে পর্যন্ত মণিপুরের দিকে আমরা যদি একবার তাকাই, তারপর যদি আমরা আসি আজকের ঘটনায়, একদম কিছুদিন আগের ঘটনা, আমি সব ঘটনার নাম নিলাম না, একের পর এক এনকাউন্টার। এই যে এনকাউন্টার, এই যে পুলিশের বন্দুকের গুলির মুখে আইনের শাসন কায়েম করবার চেষ্টা, এই যে মানুষের সামনে পুলিশের হিরো হয়ে ওঠা, যে ধরনের ঘটনায় আমরা দেখছি বহির্বিশ্বে হয়তো অনেকে অনেক সময় হয়ে যাচ্ছেন, যে সময় হয়তো আমরা দেখছি বহির্বিশ্বে অনেকে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি, হয়তো দেখা গেল এই আপনার কিছুদিন আগে কালো মানুষের উপর অত্যাচার, এই সমস্ত ঘটনায় আমরা দেখছি মানুষ গর্জে উঠছেন, মানুষ কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ আমার নিজের দেশে যখন এনকাউন্টারের মতো ঘটনা ঘটছে, একটা বৃহৎ অংশের মানুষ হয়তো অনেক সময় তাদের আমরা শুনছি যে তারা প্রশংসা করছেন, তারা বলছেন ঠিক হয়েছে, বেশ হয়েছে। এই যে জায়গাটা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন কোথাও কি এনকাউন্টারের প্রভিশন দেয়? না, প্রথম কথা হলো দেখুন, এনকাউন্টার বিষয়টা থেকে আমরা একেবারে এনকাউন্টার বিষয়টাকে আমরা সমালোচনা করি, এই কারণে সমালোচনা করি যে ভারতবর্ষের আইনি পরিকাঠামোতে কিন্তু এনকাউন্টার বলে কোনো কথা হয় না। কারণ ভারতবর্ষ এনকাউন্টার করবে বা ভারতবর্ষ এনকাউন্টার সমর্থন করবে এটা কিন্তু ভাবাই যায় না। ভারতবর্ষের আইনি পরিকাঠামোতে এই বিষয়টা নেই। কারণ মনে রাখতে হবে যে একজন মানুষকে যদি অভিযুক্ত হন, তিনি নিজে অভিযুক্ত হলেও কিন্তু তার বক্তব্যটুকু বিচারালয়ে পেশ করবার অধিকার তার রয়েছে। কিন্তু কখন আমরা এনকাউন্টার প্রিয় হয়ে উঠছি, সে কথাই একটু আগে বলছিলাম। যখন সাধারণ মানুষ বলেন আদালতের দীর্ঘসূত্রিতা, আদালতে নিয়ে গিয়ে একজন অভিযুক্তকে কি হবে, ওকে শেষ করে দাও। মনে রাখবেন, পুলিশি তদন্তে অনেক সময় গাফিলতির জায়গা রয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গত 1 মাসের আপনি খবরের কাগজ বের করুন, আপনার বাড়িতে নিশ্চয়ই রয়েছে, সেখানে দেখবেন কমসে কম 50টা আনন্যাচারাল ডেথের নিউজ রয়েছে এবং প্রত্যেকটাকে পুলিশ বলছে মানসিক অবসাদের কারণে আত্মহত্যা। আমি এর তীব্র বিরোধিতা করি। আমি বিশ্বাস করি না যে 50টা মানুষই মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন। কারণ আমার ধারণা পুলিশ দায় এড়াচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি পুলিশ উদরপিণ্ডি বুদর ঘরে চাপায়। কারণ আমাদের দেশে একটা প্রপার ইনভেস্টিগেশন উইং নেই। বেশিরভাগ ক্ষেত্রে যে পুলিশ অফিসারটি সারা রাত ভিআইপি ডিউটি দিলেন, যে পুলিশ অফিসারটি সারা রাত ল অ্যান্ড অর্ডার ডিউটি করলেন, সেই পুলিশ অফিসারটি আবার টেবিলে বসে একটা কঠিন গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করছেন, এটা বিশ্বাস হয় না। মনে রাখতে হবে ভারতবর্ষে অপরাধীরা বা অভিযুক্তরা অনেক বেশি বুদ্ধিমান। পুলিশ বা ইনভেস্টিগেটিং এজেন্সিগুলি তাদের পেছনে 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 যায়। তারপরে আমরা আইন প্রণয়ন করি ওই অপরাধটাকে কমব্যাট করার জন্য বা অপরাধটাকে আটকাবার জন্য। তো এটা যদি না হয়, যদি খুব তাড়াতাড়ি মানে আবার মনে রাখতে হবে বেশি তাড়াতাড়ি করতে গেলে হয়তো যিনি নির্যাতিত বা নির্যাতিতা, ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট আমরা বলি, অভিযোগকারিনী, তিনিই হয়তো জাস্টিস পেলেন না। মনে রাখতে হবে ভারতবর্ষে জাস্টিস পাবেন যিনি অভিযোগ করছেন তিনি, যিনি অভিযুক্ত তিনিও। অর্থাৎ কেউই যেন কখনো না বললেন যে আমি বিচারটা সঠিক পেলাম না। এই কারণে একটু সময় লাগতে পারে, কিন্তু আমাদের দেশে তদন্ত প্রক্রিয়াটা পুরোটাই নির্ভর করে পুলিশের ওপরে। পুলিশ কিরকম তদন্ত করছে। আজকে আপনারা যাদের দেখলেন যে পুলিশ এনকাউন্টার করলো, তারপরে তার উপর পুষ্পবৃষ্টি হচ্ছে, এ পুরো ব্যাপারটাই পুলিশের সাজানো। পুলিশেরই লোক পুলিশের উপরে পুষ্পবৃষ্টি করেছে আর একদল লোক ধন্য ধন্য করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো কেন এনকাউন্টার, কেন? যদি আইনি পরিকাঠামোটা সঠিক হতো, ঠিক সময়ে বিচার হতো, ঠিক সময়ে অপরাধীকে সাজা দেওয়া হতো, তাহলে কিন্তু এনকাউন্টারের দরকার ছিল না। আর একটা কথা, অতীত বলছে পুলিশকে ট্রিগার হ্যাপি হতে দেওয়া কিন্তু মুশকিল। পুলিশকে যদি এনকাউন্টার করবার জন্য যাবতীয় ক্ষমতা আপনি দিয়ে দেন, পুলিশকে যদি ট্রিগার হ্যাপি করে তোলেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা দিন নেমে আসতে পারে। আজকে যে লোকটাকে আপনার মনে হয় যে সত্যিকারের অপরাধী, পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে গেলে কালকে ওই লোকটা যদি আমাদের ঘরের ছেলে মেয়েদের নিয়ে টানাটানি করে, তাহলে আমাদের ঘরের ছেলেদের যদি এনকাউন্টার করে দেওয়া হয় তাহলে ভালো হবে তো। মণিপুর ঠিক এটাই বলছে। এই যে আপনি আফস্পা বলছিলেন, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা সম্পর্কে অনেক অভিযোগ আছে। দেখুন, অভিযোগ এই কারণে যে আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের অধিকারটা প্রযুক্ত হচ্ছে কিনা, মানবাধিকারটা
কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা। আমি মনে করবেন না আমি অভিযুক্তদের হয়ে কথা বলছি, আমি অভিযুক্তদের হয়ে কথা বলছি না, আমি শুধু বলছি প্রপার ইনভেস্টিগেশনটা যেন হয়, সঠিক তদন্ত করে যেন একজন অভিযুক্তকে ধরা হয়, তারপরে তিনি যে সাজা পেতে পারেন সেই সাজা যেন তাকে দেওয়া হয়। আমাদের দেশে তো এখনো ফাঁসি বহাল রয়েছে, ফাঁসি দেওয়া হোক। এখানে আবার কেউ কেউ বলেন কেন আমার ট্যাক্সের টাকায়, আমার দেওয়া করের টাকায় কেন একটা লোককে জেলে বসিয়ে বসিয়ে খাওয়ানো হবে? হ্যাঁ সত্যিই তো, কেন খাওয়ানো হবে? দ্রুততার সঙ্গে তার বিচারটা হোক। দ্রুততার সঙ্গে যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে এই এনকাউন্টারের প্রশ্ন আসবে না। আর ওই ধরনের বিশেষ ক্ষমতা সম্পন্ন আইন যাতে করে যে কোনো ধরনের পাওয়ার এই বিশেষ এজেন্সিগুলিকে দিয়ে দেওয়া হয়েছে, এগুলি কিন্তু অনেক সময়, দেখুন আমার কথায় অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু বিতর্ক হতে পারে, কিন্তু অনেক সময় কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মনে রাখতে হবে মানবাধিকার মানুষের জন্য, মনে রাখতে হবে আইন কিন্তু মানুষের সুরাহার জন্য, আইনের জন্য মানুষ নয়। না, আপনি যখন পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে ভারতবর্ষের আইনে কোথাও এনকাউন্টারের প্রভিশন নেই, তাহলে তো সরাসরি সেটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে আর কোনো সময়ের ঘটনা কতটা প্রাসঙ্গিক থাকছে এটা হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন। যাই হোক, এখন না, আমি যে নিশ্চয়ই নিশ্চয়ই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নিশ্চয়ই অনেক সময় মানবাধিকার লঙ্ঘিত হয়, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা ভয় পাই। আমার একটা কথা আছে, দেখুন এটা আমি বলতে চাইছি, মানবাধিকার যে শীর্ষে যিনি রয়েছেন সে দেখতে হবে সেখানেও যথাযোগ্য লোক বসছে তো। কিছুদিন আগে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীকে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছিল, তার আমরা বিরোধিতা করেছিলাম এবং আমরা বলেছিলাম হিউম্যান রাইটস কমিশনের চূড়ায় শীর্ষে কোনো পুলিশ অফিসার অবসরপ্রাপ্ত তিনি বসবেন না, কারণ আমার ধারণা ছিল তিনি প্রাইজ পোস্টিং পেয়েছেন। এগুলো কিন্তু বন্ধ হতে হবে। একজন মানুষ যিনি সত্যিকারের মানবাধিকার সম্পর্কে অবহিত তিনি নিশ্চয়ই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হবেন, কিন্তু পুলিশের বিরুদ্ধে বেশিরভাগ সময় অভিযোগ ওঠে তারা মানবাধিকার লঙ্ঘন করছেন, সেই সর্বোচ্চ পুলিশ কর্তা তিনি অবসর নেবার পরে মানবাধিকার কমিশনে গিয়ে বসবেন। এ ধরনের ঘটনা ঘটলে তো ভারতবাসী যথেষ্ট সুরাহা পাবে না বলে আমার ধারণা। আমি একটু আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কথা বলবো। সিদ্ধার্থ দত্ত এই মুহূর্তে একটা প্রশ্ন তুলে ধরেছেন। ধরুন আপনার পেশায় এক কিংবদন্তি রাম জেঠমালানি, তার পেশার প্রতি বিশ্বস্ততা নিয়ে আশা করি কেউ কোনো প্রশ্ন তুলবেন না, কিন্তু চিরকালই তিনি বিতর্কিত মামলা লড়েছেন, অনেক সময় দোষীকে প্রশ্রয় দিয়েছেন। এক্ষেত্রে একদিকে যেমন পেশা, অন্যদিকে সৎ থাকার শর্ত, এই বৈপরীত্য কিন্তু থেকেই যাচ্ছে। এক্ষেত্রে একজন ব্যবহারজীবীর ভূমিকা সম্পর্কে আলোকপাত করলে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি, এরকম একটা প্রশ্ন আমাদের এক দর্শক বন্ধু রেখেছেন, সিদ্ধার্থ দত্ত তিনি। না, সিদ্ধার্থ বাবুকে আমি একটা কথা বলবো, যে কোনো ব্যক্তিগত মানুষের সম্পর্কে আলোচনা না করেও আজকে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে পেশার প্রতি বৈপরীত্য বা পেশার প্রতি তিনি সৎ নন, সেটা কিন্তু অন্য কারো কাছে উল্টোটাও মনে হতে পারে। একটু আগে আমি আমার এই পেনের তত্ত্বটা দিয়ে বললাম, একজন এই ছুচলো দিকটা দেখে বলবেন আমি একটা ছুচলো দিক দেখছি, আবার পাশাপাশি যিনি ধারে রয়েছেন তিনি বলবেন আমি একটা বডি দেখছি। অর্থাৎ দেখতে হবে কে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছেন। আমরা বলছি না কেউ সত্য বলছেন কেউ মিথ্যে বলছেন, কিন্তু দেখতে হবে তিনি যে কাজই করুন না কেন, তিনি যদি কোনো অভিযুক্তের হয়েও দাঁড়ান, অভিযুক্তের বক্তব্যটা যেন যথাযথ সেখানে গিয়ে পৌঁছয়। একজন মানুষ অনেক সময় খুন করতে বাধ্য হন, কিন্তু তাদেরও হয়তো কিছু বক্তব্য থাকে, কি সেই বক্তব্য, সেইটুকুই তিনি তুলে ধরবেন জজ সাহেবের সামনে। তিনি জজ সাহেবকে কখনোই বলবেন না যে আমার মক্কেল তিনি যা বলছেন সেটা সর্বতভাবে শিরোধার্য, বিচার করবেন কিন্তু জজ সাহেব। কারণ জজ সাহেবরা আমরা মনে করি তিনি সব দিক দেখে খুঁটিনাটি বিষয়গুলিও দেখে তিনি রায় দেবেন। কাজেই এবং তিনি চূড়ান্ত নিরপেক্ষতার জায়গাতে আছেন বলেই আমাদের সকলের বিশ্বাস। একদম, এটা আমাদের ধরে নিতেই হবে। ঠিক ঠিক ঠিক, তাছাড়া তো উপায় নেই। এখন আমি আরেকটা কথা একটু বলবো, আপনি যে কথা বলছিলেন যে পুলিশ ট্রিগার হাতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা আপনি বললেন, মৃত্যুদণ্ড যার উপর আসছে তার মানবাধিকার কতটা থাকছে বা কি, সেই নিয়েও একটু আলোচনা হলে হয়তো ভালো হয়। আপনি কি আপনার কোনো মতামত যদি আপনি জানান। দেখুন ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ডের ঘোর বিরোধী, কারণ ওই একটাই, পুলিশি তদন্তের উপরে নির্ভর করে কাউকে মৃত্যুদণ্ড দেওয়াটা খুব বাড়াবাড়ি ভারতবর্ষের মতো দেশে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের
তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। আর যদি তাই হয় তাহলে আমরা অনেক সময় দেখি যে নিরপরাধ লোককে জড়িয়ে দেবার একটা প্রবণতা ভারতবর্ষে কিন্তু থেকেই যাচ্ছে। যতদিন পর্যন্ত না আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিটাকে সৎ এবং নিরপেক্ষ করতে পারবো, ততদিন পর্যন্ত মৃত্যুদণ্ড সম্পর্কে আমাদের একটু ধ্যান ধারণাটা পাল্টাতে হবে। আমি ছোট একটা উদাহরণ দিই। আপনারা নিশ্চয়ই নজর করবেন সংবাদ মাধ্যমে, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে স্বামী মারা যাচ্ছেন স্ত্রীকে ধরা হয়, স্ত্রী মারা গেলে স্বামীকে ধরা হয়, বন্ধু মারা গেলে আরেকজন বন্ধুকে ধরা হয়। এটাকে আমি নাম দিয়েছি পুলিশের কাট শর্ট থিওরি। অর্থাৎ পুলিশ অনেক সময় দায় এড়িয়ে খুব সহজে, যিনি সফট টার্গেট, তাকে ধরে ফেলেন। আমি কিছুদিন আগে বেশ কয়েকটা মামলা নিয়ে এটা রিসার্চ করে বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় যে প্রবীণারা খুন হয়ে যাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই ধরা হচ্ছে একেবারে হাঘরে লোকগুলোকে, হয় রং মিস্ত্রি, নয় জলের মিস্ত্রি, নয় বাড়িতে কাজ করতে এসেছিল। কারণ কি? কারণ অনেক সময় দেখা গেছে এই লোকগুলির হয়ে কথা বলার লোকই থাকে না, ভালো উকিলও তারা দাঁড় করাতে পারে না, কাজেই হয়ে গেল তালে গলে হয় ফাঁসি নয় যাবজ্জীবন। অর্থাৎ যেখানে পুলিশের তদন্তটা নিরপেক্ষতার ঊর্ধ্বে নয়, সন্দেহের ঊর্ধ্বে নয়, সেখানে সেই তদন্তের উপরে ভিত্তি করে কোনো মানুষকে ফাঁসি দিয়ে দেওয়াটা, কোনো মানুষের এনকাউন্টার করে ফেলাটা খুব বাড়াবাড়ি নয় কি? কিছুদিন আগে যে 4টি ছেলেকে এনকাউন্টার করে ফেলা হলো, সত্যি সত্যি তারাই অপরাধটা করেছিল কিনা দেখতাম একজন ধনী প্রভাবশালী ব্যক্তির ছেলেকে ধরতে পারতো কিনা। যাদের ধরেছে তাদের হয়তো কেউ বলার নেই, যদি ধনী প্রভাবশালী ব্যক্তির ছেলেদের ধরা পড়ে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আপনারা কিছুদিন আগে রেড রোডে একজন আর্মি ম্যান মারা গেলেন, একজন অতি প্রভাবশালী ব্যক্তির সন্তানকে ধরা হলো। কি হয়েছে তার মামলার আমরা জানি না। কিছুদিন আগে একটি রেস্তোরাঁ মালিকের ছেলেকে, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলো, সেটা নিয়ে তো বড্ড হইচই। আসল অপরাধীকে সেটাই পুলিশ ধরতে পারছে না। অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি হলে সাধারণ মানুষের তুলনায় তারা কি একটু বেশি সুবিধা পান? এ প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তোলেন, আমি তুলছি না। যদি তাই হয়, যদি মনে করেন যে না আইন সকলের জন্য সমান, তাহলে কিন্তু ধরেই একজনকে এনকাউন্টার করে দেওয়া বা ধরেই একজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াটা কিন্তু চলবে না। তাকে নিশ্চয়ই সুযোগ দেবেন আপনি, তাকে সুযোগ দিন, তাকে তার বক্তব্য রাখার সুযোগ দিয়ে যদি মনে হয় তদন্ত নিরপেক্ষ হলো, যদি মহামান্য বিচারপতিরা মনে করেন তদন্ত নিরপেক্ষ হলো, তাহলে তারা যা সাজা দেবেন তা মাথা পেতে নিতে হবে। আপনার কথাগুলো খুবই প্রাসঙ্গিক, একদম মানুষের মনের কথা। তাই হয়তো এত দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি সকলের নাম বলতে গেলে, কমেন্ট বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আমি এই সময়ের প্রেক্ষিতে আসতে চাইছি। এই যে করোনা কাল, বারে বারে আমরা একটা কথা আমাদের সামনে খুব উঠে আসছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা কি? এই আইনটা ঠিক কি? আমি ব্যক্তিগতভাবে খুব কম জানি এই আইনের ব্যাপারে, আপনার কাছে জানতে চাই। প্রথমে বলবো যে এই লকডাউন, বিশ্বব্যাপী লকডাউন, এ সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না, কোনো ব্লুপ্রিন্ট নেই, স্কেচ প্ল্যান নেই, কোনো পলিসি নেই। 1897 সালের একটা বহু পুরনো আইন, 123 বছরের একটা পুরনো আইন, মহামারী প্রতিরোধী আইন, সেই আইনটাকে তুলে আনা হয়েছে, রাজ্য সরকার তুলে এনেছেন। পাশাপাশি 2005 সালের একটা আইন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, বিপর্যয় মোকাবিলা আইন, সেটিও কিন্তু এই মুহূর্তে কার্যকরী। মহামারী প্রতিরোধী আইনের একটা প্রেক্ষিত আছে, ছোট্ট করে একটু বলে দিই। 1897 সালের আইন, বুঝতেই পারছেন সে সময় ব্রিটিশ পিরিয়ড। সেই সময় বণিকেরা নামতেন জাহাজে করে, এবং জাহাজে করে তারা নেমেই সোজা চলে যেতেন পতিতা পল্লীগুলিতে, এবং পতিতা পল্লীগুলিতে তারা যে রোগ নিয়ে আসতেন জাহাজে করে বা বিদেশ থেকে, সেগুলি সংক্রমিত হতো, যার জন্য পতিতা পল্লীর মানুষেরা তারাও আক্রান্ত হতেন এবং সেখান থেকে রোগ ছড়িয়ে পড়তো সমাজে। যার ফলে একটি বিশেষ আইন তৈরি হলো, মহামারী প্রতিরোধী আইন। বলা হলো মহামারী প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঘরের বাইরে বেরোবেন না। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা আইন, এই আইনটাও খুব গুরুত্বপূর্ণ একটা আইন হলো। আগে এই ধরনের আইন ছিল না। বেশ কিছু বিপর্যয়, ধরা যাক বন্যা, খরা, দুর্যোগ, ভূমিকম্প, এই ধরনের বিপর্যয় মোকাবিলা করতে গেলে সারা দেশ ব্যাপী একটা সলিড একটা কনস্ট্রাকশনের দরকার ছিল, আইনি কনস্ট্রাকশন, সেটাই হলো ওই আইন। এই আইনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুটো আইনেই পাশাপাশি যদি আপনি রাখেন, এক বিশেষ ধরনের পদাধিকারী মানুষের কথা বলা হয়েছে যাদের হাতে অসীম ক্ষমতা। মহামারী প্রতিরোধী আইনেও এবং বিপর্যয় মোকাবিলা আইনেও। একটা কথা বলে নি, বিপর্যয় মোকাবিলা আইনটা একটা পিরামিডের মতো, একদম উপরে রয়েছেন স্বয়ং চেয়ারম্যান, যিনি হলেন
স্বয়ং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরে রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং তারপরে রাজ্যের বিভিন্ন পদাধিকারী মানুষরা এই বিপর্যয় মোকাবিলা আইন সামলাতে যে কমিটির চেয়ারম্যান হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। যাই হোক, যে কথা বলছিলাম যে এক বিশেষ ধরনের পদাধিকারী মানুষদের ক্ষমতা দেওয়া হলো, বলা হলো তোমরা এই মহামারী প্রতিরোধ করবার জন্য যা কিছু পদক্ষেপ নিতে পারো। এখানে ওই পদাধিকারী মানুষরা হলেন পুলিশ, এসপি, বিডিও, এসডিও, ডিএম। তাদের অনেক ক্ষমতা দেওয়া হলো। তারা এই যে আপনি দেখছেন লাঠি পেটা করছে বা কান ধরে উঠবোস করাচ্ছে, সাধারণভাবে পুলিশ কিন্তু এটা করাতে পারে না, কিন্তু তবু এখানে করছে কারণ তাদের বিশেষ ক্ষমতা দেওয়া রয়েছে। 1897 সালে সেই আইনে কিন্তু মানবাধিকার বলে কথাটা ছিল না, মানবাধিকার পরের কনসেপ্ট। অর্থাৎ এখন যে লাঠি দিয়ে মারছে, আমি কিন্তু ছুটতে গিয়ে মানবাধিকার চাইতে পারবো না, কারণ এই আইনটায় মানবাধিকারের কথা বলাই নেই। তার মানে দাঁড়াচ্ছে এই 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 যে মহামারী প্রতিরোধী আইন এবং বিপর্যয় মোকাবিলা আইন, দুটো আইন দিয়ে এই লকডাউন এবং এই মহামারী প্রতিরোধ করবার প্রচেষ্টা, এতে অনেক কিছু বলা রয়েছে, কিন্তু মূল কথাটা ছিল বা যেটা বলা দরকার ছিল যে সাধারণ মানুষ ঘরে থাকবেন কেন। সাধারণ মানুষ ঘরে থাকবেন তখনই যখন তার কাছে খাবারটা পৌঁছবে, তার কাছে ওষুধটা পৌঁছবে, ঘরে তার কাছে খাবার চলে আসবে, ঘর থেকে তার বেরোবার দরকার হবে না। এখানে একটা অদ্ভুত, এই প্রথম সারা পৃথিবী এক ধরনের মানুষকে দেখলেন যাদের নাম দেওয়া হলো পরিযায়ী শ্রমিক। পরিযায়ী কথাটাতে আমার খুব আপত্তি, প্রবাসী বলা যেতে পারে। ইংল্যান্ড আমেরিকায় তো ডাক্তাররা রয়েছেন, ডাক্তারদের পরিযায়ী ডাক্তার বলতে পারবেন। আমি এখানে আপনাকে বলবো, এটা তো আমাদের সাংবিধানিক শব্দ, এ তো আইনের ভাষাতেই রয়েছে। মাইগ্রেন্ট লেবারার যে অ্যাক্ট, সেখানেই তো বলা আছে। এই শ্রমিকটাই আমার খুব আপত্তি রয়েছে। পরিযায়ী বলে কোনো কথা হওয়াই উচিত না, আইনে থাকলেও পরিযায়ী শব্দটাতে হওয়াই উচিত নয়, কারণ তারা পরিযায়ী নন, পরিযায়ী তো পাখি হয়। পরিযায়ী পাখি কিন্তু একজন ডাক্তার, তিনি যদি দিল্লিতে প্র্যাকটিস করেন, দিল্লি থেকে কলকাতায় আসবেন, তাকে আপনি পরিযায়ী ডাক্তার বলবেন? বলবেন না। একজন বড় চাকুরে, তাকে আপনি পরিযায়ী চাকুরে বলবেন? কিন্তু আমরা এই শ্রমিকদের যেন খুব একটা অদ্ভুত নজরে দেখতে শুরু করলাম। এরা যেন আমাদের রাজ্যে এসে আমার পাশের বাড়িতে উঠে আমাকে রোগ দিয়ে দেবার জন্য এসে, কাজেই তাদের প্রতি শুরু হলো অবহেলা। এটা হবার কথা ছিল না, এই অবহেলাটা তাদের কাম্য ছিল না, কারণ তারাও কিন্তু ভারতবর্ষের নাগরিক। চূড়ান্ত অমানবিক ব্যাপার, এবং শুধু অমানবিক ব্যাপারটা যে প্রশাসন করলেন তা নয়, আমরাও কিন্তু করে ফেললাম। আমাদের মধ্যেও এমন একটা ধারণা চলে এলো, যে ধারণার বলে আমরা যেন মনে করতে শুরু করলাম যে এই লোকটা এলেই তো আমাকে অসুস্থ করে দেবে, কাজে এই লোকটাকে ঢুকতেই দেবো না গ্রামে। এটা কিন্তু কাম্য ছিল না, এটা কিন্তু হবার ছিল না। অর্থাৎ এই ধরনের বিষয়গুলি আগে আমরা কখনো দেখিনি, এই প্রথম আমরা দেখতে পেলাম। আমি এবারে যে কথাটা আপনার কাছে বলবো, একটা ঘটনা, কেন কিছু মৃতদেহ চুপিসারে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে পোস্ট করেছিলেন সুভাষ সরকার। তিনি বিজেপির সাংসদ এবং একজন ডাক্তার। 13 তারিখ এই পোস্ট করবার পর আমরা দেখলাম 14ই এপ্রিল তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মিথ্যা রটনার অভিযোগে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, যে অ্যাক্ট নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেই অ্যাক্টেরই ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলো। পরে অবশ্য এ প্রসঙ্গে সুভাষবাবু বলেছিলেন যে লুকিয়ে দুটি মৃতদেহ কবর দেওয়ার ঘটনাটা তুলেছিলাম, এটা ভালো যে জানা গিয়েছে সেই দুই মৃত ব্যক্তির করোনা ছিল না। মেনে নিলাম যে এই ঘটনাটা মিথ্যা ঘটনাই হয়তো ছিল, হয়তো করোনা আক্রান্ত কারণ মৃতদেহ তোলা হয়নি, কিন্তু সেটাকে তিনি করোনা আক্রান্ত মৃতদেহ কবর দিয়ে দেওয়া হচ্ছে বলে প্রচার করলেন এবং তাকে পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে এইভাবে গ্রেপ্তার করলো। আপনি কি বলবেন? এই আপনি একটু আগে বলেইছেন যদিও এই একটা নিয়ে, আরো কিছু কি আপনি সংযোজন করতে চাইবেন এই ঘটনার প্রেক্ষিতে? দেখুন, কোনো নির্দিষ্ট ঘটনা নয়, এই সময় ভারতবাসী বা পৃথিবীবাসী এতটাই শঙ্কিত, তারা বিভিন্ন ধরনের পোস্ট করেছেন। তারা কিন্তু শুধু প্রশাসনকে বিপদে ফেলবার জন্য নয়, তারা সবাইকে সচেতন করবার জন্য। কারণ আমি বেশ কিছু চ্যানেলে কিন্তু বলছিলাম, যখন এত মানুষ মরছিলেন না, যে কোথায় দাহ করবে, দাহ করবার জায়গা কোথায়? দাহ করবার কিন্তু জায়গা তখনও তৈরি করা হয়নি। শুধু কলকাতায় একটা ধাপার ধারে কোভিড শাসন করে কিন্তু সমস্যার সমাধান হতে পারে না, কারণ প্রতিটা জায়গায়, প্রতিটা সাব ডিভিশনে দাহ করবার জায়গা লাগবে। দ্বিতীয় কথা, আমি নিজে বলছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলেও বলেছি, যে আমরা তো একেবারে প্রিপেয়ার্ড ছিলাম না। ডিসেম্বরের শেষে এই ধরনের একটা রোগের কথা আমরা জানলাম, মার্চ মাসে জনতা কারফিউ এর পর থেকে বুঝতে পারলাম এই রোগটা একেবারে গায়ের কাছে এসে গেছে। কিন্তু আমরা কি তৈরি? একটা হাসপাতাল তৈরি হয়েছে, একটা সেফ সেন্টার, সেফ শেল্টার তৈরি করা হয়েছে, স্কুলগুলিকে, বাচ্চাদের স্কুলগুলিকে শেল্টার হোম করে ফেলা হলো। এটা তো চূড়ান্ত
ভুল সিদ্ধান্ত। কারণ এই স্কুলগুলিতে যে ধরনের ভাইরাস ছড়িয়ে পড়লো, এই স্কুলগুলি কোনোদিন খোলা যাবে কিনা আমার সন্দেহ, কোনোদিন ভাইরাস ফ্রি করা যাবে কিনা সন্দেহ। আমার মত, আমরা কিন্তু অনেক সময় পেয়েছি, আমরা কিন্তু চাইলে রেডি হতে পারতাম, কিন্তু আমরা রেডি হতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। আজকে যে আপনি একজনের কথা বললেন, তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন বলে তাকে নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে। আমি আরেকটি পোস্টের কথা বলবো, গতকালকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন, যেখানে জলপাইগুড়ির একটা সেফ শেল্টার হোমে দেখানো হচ্ছে যে সেখানে খাবার যথেষ্ট নয়, খাবার অপ্রতুল, কাশির ওষুধ নেই, ডাক্তার নেই। এগুলো কিন্তু শুধু প্রশাসনকে প্যাঁচে ফেলবার জন্য নয়, সাধারণ মানুষকে সচেতন করবার জন্য। প্রশাসনের উচিত এই ব্যাপারগুলো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যে তাদের সচেতন করার জন্যই কিন্তু আমরা এই পোস্টগুলি করছি। আর একটা অদ্ভুত সিদ্ধান্ত হয়ে গেল যে কোভিড হাসপাতালগুলিতে মোবাইল ফোন নিয়ে যেতে দেওয়া হবে না। মনে রাখতে হবে, মোবাইল ফোনটা থাকলে, বাড়ির লোকের সাথে কথা বললে একজন মানুষ মনের দিক থেকে অনেক সুস্থ হয়ে ওঠেন। যেই একটা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে সরকারি হাসপাতালে, তিনি কিন্তু মনে করছেন শেষ, আমি আর কোনোদিন বাড়ির লোকের সঙ্গে যোগাযোগই করতে পারবো না। এতে তিনি মনের দিক থেকে আরো অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু প্রশাসন মনে করলেন এই মোবাইল ফোন দিলে তো তারা অনেক ত্রুটি বিচ্যুতি বাইরে প্রকাশ করে দেবে। সেটা তারা সেভাবে না ভেবে যদি সাধারণ মানুষের সঙ্গে মোবাইল ফোনটা দিতেন বাড়ির লোকের সাথে কথা বলবার জন্য, তাহলে অর্ধেক রোগ এমনিতেই সেরে যেত। আমি একটু একটা ঘটনার দিকে যেতে চাইবো। 2018 সালের ঘটনা। মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁওতে একটা দলিত সমাবেশ হচ্ছিল। সেখানে যোগ দেওয়ার সূত্র ধরে ভারভরা রাও এবং আরো 8জন বিশিষ্ট ব্যক্তি, তাদের বিরুদ্ধে মাওবাদী যোগের অভিযোগ তুলে গ্রেপ্তার করলো পুলিশ। প্রমাণের অভাবে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলো। সে সময়তে ভারভরা রাও মুক্ত হয়ে গেলেন। আবার পরে দেখলাম 2018 নভেম্বরে তাকে বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। ঘন্টাখানেক আগে পেয়েছি আমরা যে খবর, সেখানে আমরা জানতে পারছি তার বাড়ির লোক অভিযোগ তুলছেন যে করোনা আক্রান্ত হয়েছেন তিনি, তার রিপোর্ট এসছে করোনা পজিটিভ, এবং তারপর এই মুহূর্তে তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, কোনো খোঁজই নাকি পাচ্ছে না তাদের বাড়ির লোক। এটাও কি মানবাধিকার লঙ্ঘন নয়? দেখুন, আর একটা এরকম কথা বলি গ্রেপ্তারও যে কি করা যায়? যে বিশেষ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, আইনটা প্রণয়ন করেন যারা পার্লামেন্টে যান তারা। এই আইনগুলি প্রণয়ন হচ্ছে কি করে, এই আইন প্রণয়নকারী কারা? তারা তো সাংসদরা নিশ্চয়ই এ ধরনের কথা তুলবেন যে এই ধরনের আইন জনসাধারণের বিরুদ্ধে যাচ্ছে বা মানবতার বিরুদ্ধে যাচ্ছে, তারা নিশ্চয়ই কথা তোলা উচিত তাদের। তবে হ্যাঁ, যে আইনে গ্রেফতার করা রয়েছে সে আইনটা থাকলেও আজকে এই কোভিড সিচুয়েশনে একজন অতি বৃদ্ধ মানুষের সাথে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আরো সহানুভূতির সঙ্গে কিন্তু তাকে বিবেচনা করা যেত। এই কোভিড সিচুয়েশনে কিন্তু সংশোধনাগারগুলি খালি হয়ে যাচ্ছে, সংশোধনাগার থেকে অনেক মানুষকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো তাকেও যদি ছেড়ে দেওয়া যেত বা তাকে যদি কিছু কন্ডিশন দেওয়া যেত, আর তাছাড়া যতটা জানতে পারছি তিনি এমনিতে অত্যন্ত শারীরিকভাবে অসুস্থ, যদি তার সঙ্গে আরো সহানুভূতির সঙ্গে বিচার করা যেত, তাহলে বোধহয় সাধারণ মানুষেরও আস্থা অনেকটাই আইনের প্রতি থাকতো, সে নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক তাই। আপনি যে আইনটার কথা বললেন না, আপনি হয়তো নাম করলেন না, আইনটা ইউএপিএ আইন। আসলে এই আইনটা ঠিক কি? দেখুন, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এটা একটা বেশ কিছু আইনের মধ্যে এটা একটা আইন যা নিয়ে মাঝে মাঝেই বলা হয় যারা সরকারে থাকেন তারা এই আইনটি দমন পীড়নমূলক কারণে ব্যবহার করেন, যারা সরকারে থাকেন না তাদের বিরুদ্ধে। কিন্তু কখনোই এই আইনটাকে কেউ তুলে দেবার, যে কাউকেই নাকি সন্ত্রাসবাদী ঘোষণা করা যাবে এই আইনের প্রেক্ষিতে, কথাটা কি সঠিক? দেখুন, যদি তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু করা যায়। কিন্তু আমার আশ্চর্য লাগে যে যারা বিরোধী আসনে থাকেন তারা সবসময় বলেন যে এই আইন তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়, কিন্তু তারা যদি কখনো সরকারে আসেন তাহলে আইনটাকে কখনো তুলে দেন না। এটা খুব আশ্চর্য। কারণ মনে রাখতে হবে আমাদের এই আইনের কনসেপ্টগুলি ব্রিটিশ পিরিয়ড থেকেই এসেছে। ব্রিটিশরা যেমন দমন পীড়নমূলক আইনগুলিকে ব্যবহার করতেন তাদের বিরুদ্ধে যারা ভয়েস রেইজ করতো তাদের আটকাবার জন্য, এখনো যেন সেই টেন্ডেন্সি, সেই ট্রেন্ডই চলছে। কিন্তু আমি বারবার বলবো একটা ঘুরিয়ে ফিরিয়ে আজকের রূপ। তাই তো, তাই কিন্তু
এইভাবেই কিন্তু এসছে। অর্থাৎ ব্রিটিশ পিরিয়ড থেকে আইনগুলি যেভাবে আস্তে আস্তে পরিমার্জিত, সংশোধিত হতে হতে আজকের রূপ, তার কারণ কিন্তু ওটাই যে ব্রিটিশরাও মনে করতেন আমরা যখন আসনে থাকবো আমাদের বিরুদ্ধে যেন কেউ কোনো কথা না বলতে পারে। বর্তমানেও কিন্তু সেই একটা ধারণা থেকেই যেন এই আইনগুলি সৃষ্টি। হ্যাঁ, এই আইন অত্যন্ত কড়া আইন। যারা মানবাধিকার কর্মী তারা বারবার এই ইউএপিএ বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট সেগুলোর বিরুদ্ধে ভয়েস রেইজ করছেন, বলছেন তারা বারবার যে তাদের মানবাধিকার কিন্তু তাতে লঙ্ঘিত হচ্ছে। দেখতে হবে যে শেষ অবধি কি, অনেক সময় এই কথাগুলো কিন্তু আসে, কথাগুলি কিন্তু বলা হয়। দেখতে হবে যে ভবিষ্যতে যারা ফের বিরোধী আসনে আসবেন বা সরকারে গিয়ে বসবেন, তারা এই আইনগুলিকে তুলে দেবার জন্য, অবলুপ্ত ঘটাবার জন্য কতটা পদক্ষেপ নিচ্ছেন। না আসলে আমি না এই ঘটনাটাকে, আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাটা ঠিক ওভাবে দেখি না। সরকার বলে তো, যদি আমি সরকার বলে কোনো একটা জিনিসকে না ভাবি, তাহলে এটা তো সমষ্টি। এক একটা এলাকার তারা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছেন, তাদের তো এলাকার প্রতিও একটা দায়বদ্ধতা আছে। তাদের এলাকার মানুষেরা যখন দাবি তোলে, তখন তারা কিভাবে সরকারের পোস্টার দেখিয়ে নিজেরা তার পেছনে লুকিয়ে পড়েন আমি বুঝতে পারি না। যাই হোক, সে প্রশ্ন আলাদা। আমরা যে কথা বলছিলাম, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে ইউএপিএ আইন দিয়ে উত্তর পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষিতে ছাত্রনেতা উমর খালিদকে গ্রেপ্তার করা হলো। উমর খালিদকে আমরা নিজেরা দেখেছি, বিভিন্ন ইস্যুতে তিনি রাস্তায় নেমেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে সামনে দাঁড়িয়ে তাকে দেখেছি, সে কিভাবে মানুষের কাছে তার অ্যাকসেপ্টেন্স, কিভাবে মানুষ তাকে ভালোবাসেন। আমি বলছি না মানুষ ভালোবাসলেই কেউ অপরাধী হয় না বা হয়, কিন্তু তাকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হলো, যে আইনে কিনা যে কোনো ভাবেই যে কাউকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে গ্রেপ্তার করে নেওয়া যেতে পারে। এনআরসির প্রতিবাদ করছিলেন যিনি, সেই অখিল গগৈকেও এই আইনের আওতায় গ্রেপ্তার করা হলো। কি বলবেন আপনি? আমি আপনাকে আরেকটা উদাহরণ দেব। ইউএপিএ আইনে একজন মাওবাদী অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন কিছুদিন আগে, তিনি ছাড়া পেয়েছেন এবং তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে, আমি যে কথা বললাম সেটাই ঠিক। ক্ষেত্র বিশেষে এই আইনটিকে দমন পীড়নমূলক আইন হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে কণ্ঠস্বরগুলি সোজাসুজি তাকাচ্ছে বা কড়া কথা বলছে, তাদের দমন পীড়ন করবার জন্য ব্যবহার করা হচ্ছে। আবার যখন তাদের দরকার আছে, নিজেদের প্রয়োজন আছে, তখন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগও তুলে নেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলছি? কিছুদিন আগে তিনি, কিছুদিন না বোধহয় গত 2-1 দিন আগে তিনি একটি বিশেষ রাজনৈতিক দলে তিনি কিন্তু একদম প্রথম সারির নেতা হিসেবে এগিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধেও কিন্তু এরকম একটা অভিযোগ ছিল। তার মানে আমি যা বললাম সেটাই ঠিক, ব্যবহার করা হচ্ছে, এই আইনটিকে ব্যবহার করা হচ্ছে প্রয়োজনে, কণ্ঠস্বর বন্ধ করে দেবার জন্য, কণ্ঠস্বর থামিয়ে দেবার জন্য। কিন্তু পাশাপাশি দেখুন, পাশাপাশি দেখুন একটা কথা উঠেছে যে আমফানে এত ক্ষতি কেন। তার কারণ হচ্ছে আমফান ঝড়টা কত গতিবেগে আসবে, তার অভিঘাত কত হতে পারে, সেটা আমাদের যারা চালক তারা অ্যাসেসই করতে পারেননি। তার কারণ উপযুক্ত লোক চেয়ারে নেই। উপযুক্ত লোক চেয়ারে থাকলে এটা হতো না। ঠিক সেই রকম আপনি যারা আজকে ভোট দিচ্ছেন তারা জয়ন্ত বাবু আসলে ঘটনাটা কি, ধরুন এই যে সবসময় আমরা চালক বলতে আমরা বুঝি রাজনীতির আসনে যারা রয়েছেন, তারা যে সবসময় আমফান বিশেষজ্ঞ হবেন সেটা তো আমরা নাও আশা করতে পারি, কিন্তু তাদের তো মেশিনারি রয়েছে। আমফান বিশেষজ্ঞ হতে হবে না, না না আমফান না, অঙ্কিত আমফান বিশেষজ্ঞ হতে হবে না, কিন্তু তিনি আমফান বিশেষজ্ঞদের কাজে লাগাবেন এটা নিশ্চয়ই ভাবতে পারি। অভিঘাতটা কি হবে? আমি তো সবাইকে কাজে লাগাতে বলছি না। আমি তো বলছি না যিনি আজকে মেয়র ছিলেন তাকে সুভাষচন্দ্র বসুই হতে হবে, কিন্তু সুভাষচন্দ্র বসু তিনি না হন, তিনি নিশ্চয়ই এক্সপার্টদের সাথে কথা বলে একটা অ্যাসেসমেন্ট করবেন কি বেগে ঝড়টা আসতে পারে, কি ক্ষতি হতে পারে। ঠিক সেই রকম আজকে আপনারা যাকে মেম্বার অফ পার্লামেন্ট করে পাঠাচ্ছেন, দেখতে হবে তিনি কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইন জানা কেউ হচ্ছেন নাকি তার জায়গায় অন্য কেউ হচ্ছেন। এবার আপনারা বিবেচনা করে নিন কাকে পাঠাচ্ছেন। যদি বিবেচনা করে দেখেন আপনারা ঠিকই করছেন তাহলে ঠিক, যদি বিবেচনা করে মনে করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে না পাঠিয়ে ঠিক করেছেন, যাকে পাঠিয়েছেন তাকেই ঠিক করেছেন তাহলে ঠিক। বিবেচনা সাধারণ মানুষের হাতে। ভোটটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভোটটা নিশ্চয়ই ঠিক জায়গায় পড়বে এটা সাধারণ মানুষ নিশ্চয়ই ভাববেন। যদিও আমি রাজনীতির লোক নই, কিন্তু আমি এটুকু বুঝি যে এমপি হিসেবে তারই যাওয়া উচিত যিনি খানিকটা বুঝবেন।
একেবারে তাকে ডক্টরেট হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তিনি খানিকটা বুঝবেন। অবশ্যই তিনি মানুষের কথা বলবেন, মানুষের যে সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষার জায়গা সেই সংসদে দাঁড়িয়ে মানুষের কথা বলবেন, এটুকু প্রত্যাশা তো বোধহয় সকলেই করতে পারেন। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এই ইউএপিএ তার সংশোধনী পর্যালোচনা করবেন বলে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছিলেন 2019-এর সেপ্টেম্বরে। কি হলো সেই পর্যালোচনার আমরা জানি না, কতদূর কি হবে আপনারাই ভালো জানবেন, আপনাদের কাছ থেকে আমরা জানতে পারবো, আশা রাখি সেরকমই কিছু একটা। আমি এবার আরেকটা কথায় একটু যাব। একটা পৌরাণিক চরিত্র রাম, তার মন্দির হবে, তার জন্মভূমি, একটা পৌরাণিক চরিত্র, যে চরিত্রের কোনো বাস্তব প্রমাণ নেই, যে চরিত্র আদৌ ছিল কিনা, যার কোনো বাস্তবতার জায়গা নেই, যার পেছনে কোনো ডকুমেন্ট নেই, সেই জায়গাতে সেই রামের পৌরাণিক চরিত্রকে বাস্তবে এনে তার জন্মভূমি বের করে সেই জন্মভূমিতে মন্দির নির্মাণের রায় যখন দেয় আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়, আবার দেখি সেই ন্যায়ালয়ের যিনি সর্বোচ্চ মানুষ, যিনি প্রধান বিচারপতি, তিনি আবার অবসরের পরে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একটা রাজ্যসভার সদস্য হবার জন্য বিভিন্ন রকম কাজকর্ম করেন। তখন কি কোনোভাবে আপনি তারপরেও বলবেন যে মানুষ আইনের উপর ভরসা রাখবে, মানুষ এই ধরনের যে মেশিনারিজ তার উপর ভরসা রাখবে? কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের মতো দেশে যেখানে বেশিরভাগ মানুষ খেতে পান না, সেখানে ওই টাকায় যে টাকা ব্যয় করা হচ্ছে মন্দির নির্মাণে, সেই টাকা যদি হাসপাতাল তৈরিতে, শিক্ষা কেন্দ্র তৈরিতে ব্যয় করা হতো, তাহলে বোধহয় ভারতবর্ষের মানুষ অনেক বেশি উপকৃত হতেন। করোনার কারণে যে মানুষগুলি চিকিৎসা পেলেন না, যদি ওই টাকা চিকিৎসার কারণে ব্যয় করা হতো তাহলে বোধহয় অনেক ভালো হতো। আপনারা দেখবেন দুর্গাপুজো হবে, আমি কিন্তু দুর্গাপুজোর পক্ষে, আমি বিপক্ষে নই, কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করে প্যান্ডেল তৈরি করার বিপক্ষে। যদি ওই টাকাগুলি ক্লাবগুলি সাধারণ মানুষের চিকিৎসার জন্য ব্যয় করতেন তাহলে বোধহয় অনেক বেশি ভালো হতো। পাশাপাশি আরেকটা সুন্দর প্রশ্ন আপনি তুলেছেন, যে প্রশ্নটাতে আপনি বললেন যে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছেন কিনা। হ্যাঁ, সে প্রশ্নতে দেখুন, ব্যক্তিগত আমি নিজে আইনের ছাত্র, ওভাবে সরাসরি না বললেও হ্যাঁ এটুকু বলবো যে সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া নিশ্চয়ই সৃষ্টি হয়েছে যে তিনি যে রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছেন, তিনি মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, না হলে নিশ্চয়ই ভালো হতো। তবে এটাও ঠিক, একটা দুটো ঘটনার মাধ্যমে আপনি আইন জগতের উপর থেকে ভরসা তুলে দেবার কথা বলতে পারেন না। কারণ সাধারণ মানুষের শেষ আস্থার স্থল কিন্তু এই আদালত। আদালতে কিন্তু সাধারণ মানুষ আসবেন, আদালতে সাধারণ মানুষকে আসতে হবে। কাজেই এমন কোন ঘটনা আমরা কেউই ঘটাবো না। যিনি রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছেন তিনি নিশ্চয়ই পণ্ডিত মানুষ ছিলেন, সাধারণ মানুষের অনেক দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন বলে অনেকে বলেন। তিনি নিশ্চয়ই এমন কিছু ঘটাবেন না যাতে সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা যায়। তবে এটাও ঠিক, এই ঘটনাগুলিতে আস্থা চলে গেলে কিন্তু হবে না, কারণ আমাদের হাতে কিন্তু শেষ ভরসার জায়গা কি বলতে ওই আদালতটাই রয়েছে। আদালতে যাতে কোনোভাবে কোনো আদালতের উপর থেকে ভরসা না চলে যায়, সেটা নিশ্চয়ই সমস্ত মানুষের দেখা কর্তব্য। আমাদের এক দর্শক বন্ধু কাকলি সাহা তিনি বলছেন, নিজামুদ্দিনের সভার পারমিশন দেওয়া হলো অথচ যোগদানকারীদের আজ হেনস্থা করা হচ্ছে, কিভাবে দেখবেন এটাকে? দেখুন, নিজামুদ্দিনের সভা নিয়ে অনেক বক্তব্য আছে। একটা বক্তব্য হলো, সেই সময় যারা ওখানে দিল্লিতে ছিলেন তারা যাবারই স্কোপ পাননি, কারণ সঙ্গে সঙ্গে লকডাউন হয়ে গিয়েছিল, কাজেই তারা থাকতে বাধ্য হয়েছিলেন। আবার বিদেশ থেকে যে অতিথিরা এসেছিলেন তাদের ভিসাও ল্যাপস করে যায়, অর্থাৎ তারা একটা আইনি জটিলতার মধ্যে পড়ে যান। হেনস্থা নিশ্চয়ই হওয়া উচিত নয়, উল্টোটা হওয়া উচিত ছিল। যদি বিদেশ থেকে কোনো অতিথি অভ্যাগত আসতেন, তারা এলেন কি করে প্রশ্ন অনেকে তুলছেন। নিশ্চয়ই তাদের ভিসা দেওয়া হয়েছিল বলে তারা এসছেন। ইন্দোনেশিয়া থেকে লোক এসছেন, প্রতিবেশী অন্য রাষ্ট্রগুলি থেকে লোক এসছিলেন। ভিসা দেবার বেলা তোমরা দিলে, কিন্তু তাদের চলে যাবার ব্যবস্থাটা সুষ্ঠুভাবে করলে না। এটাতে কিন্তু অনেকেই অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন এবং প্রশ্নও তুলছেন। আমার কথাও তাই, যে হেনস্থার কথাতে নিশ্চয়ই হেনস্থার শিকার হওয়া উচিত ছিল না তাদের। তাদের উচিত ছিল তাদের চলে যাবার, কারণ লকডাউনটা এমন একটা আকস্মিক ভাবে ডাকা হয়েছিল যে অনেক মানুষই কিন্তু নিজেদের গুছিয়ে উঠতে পারেননি, ওরা তারই শিকার হয়েছিলেন। একদম শেষ পর্যায়ে আমাদের আরেক দর্শক বন্ধু স্বাগতা তিনি বলছেন, এথিক্স আর মরালিটি নিজের সবাই হয়তো জানি কি ঠিক, বাট
করি কি, এটা একান্ত ব্যক্তিগত, বাট ল এর উপর আস্থা উঠে গেলে একজনের জন্য অরাজকতা বিরাজ একদম করবে, ঠিক, তাই না? আই এম শিওর ওয়ান মাস্ট একদম বি ঠিক, কেয়ারফুল বাট নট লুজ হোপ এন্ড বিলিভ অন ল। এইটাই আপনি হয়তো বলতে চাইছিলেন, সে কথাই উনি বললেন। ঠিক, আচ্ছা, ঠিক। আমি এবারে যে কথাটা আপনার কাছে জানতে চাইবো সেটা আমাদের অনেক দর্শক শ্রোতার কাছে ভীষণ প্রয়োজনীয়। আপনি বারে বারে বললেন যে সাধারণ মানুষ যাতে কোর্টমুখী হন, সাধারণ মানুষ যাতে বিচার ব্যবস্থার প্রতি আস্থা না হারান, সেই জায়গা থেকে আমি জানতে চাইবো সাধারণ মানুষ স্বল্প খরচে বা বিনা খরচে আইনি সহায়তা পেতে ঠিক কোথায় যাবেন, এটা যদি একটু বিস্তারিত বলেন, কারণ এটা কিন্তু নিশ্চয়ই, আমাদের অনেকের মনে প্রশ্ন। নিশ্চয়ই এটা জেনে রাখুন যে একটা সময় হয়তো এই আইন ছিল না, সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আইনি পরিষেবাটা ছিল না, পরে একটি বিশেষ আইন চালু হয় এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষ চালু হয়। জুডিশিয়াল অফিসাররা, জজ সাহেবরাই সেটা দেখাশোনা করেন, সেই কর্তৃপক্ষ। ইংরেজিতে বললে লিগাল সার্ভিসেস অথরিটি এবং বাংলায় বললে আইনি পরিষেবা কর্তৃপক্ষ। যদি মহিলা হন, জেনে রাখুন যে কোনো মহিলা নিখরচায় আইনি পরিষেবা পাবার হকদার। যদি তিনি পুরুষ হন তাহলে 1,25,000 টাকা, 1,25,000 টাকা বার্ষিক রোজগার যার নয়, অর্থাৎ 1,25,000 টাকার কম যার রোজগার, তিনি কিন্তু আইনি পরিষেবা পেতে পারেন। এছাড়াও যারা দুর্যোগের শিকার, যেমন খরা, বন্যা, যদি তিনি শিশু হন, মানসিক দিক থেকে প্রতিবন্ধী হন, বা যদি তিনি সংশোধনাগারে থাকেন, জেলে থাকেন, তাহলে কিন্তু নিখরচায় আইনি পরিষেবা তিনি পাবেন। যারা অনুষ্ঠান শুনছেন তারা জেনে রাখুন, প্রতিটি জেলার জেলা আদালতে, যেখানে আপনাদের দেখবেন জেলা আদালত রয়েছে, সেখানেই একটি আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস রয়েছেন। জুডিশিয়াল অফিসাররা, মাননীয় বিচারক মশাইরা, তারা সে কর্তৃপক্ষ, সেই অফিসটা দেখভাল করেন। এছাড়াও আস্তে আস্তে নামতে নামতে একেবারে তালুক স্তর অবধি কিন্তু এই আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্থাপিত হয়েছে। নিখরচে, আপনারা যদি যান সেখানে নিখরচায় তারা আইনি পরিষেবা পাবেন। এছাড়াও মহামান্য কলকাতা হাইকোর্টেও একটি হাইকোর্ট লিগাল এইড কমিটি আছে। কলকাতা হাইকোর্ট বিল্ডিং এর পাশে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির অফিস রয়েছে, আপনারা সেখানে যেতে পারেন, সেখানে গিয়ে আপনারা আইনি পরিষেবা নিতে পারেন। অনেক সময় অনেকে মনে করেন যে আমি আদালতে আসবো না, আমি চাই অপর পক্ষের সাথে বসে একটা আলোচনার মাধ্যমে সেটেল করতে, সেটাও কিন্তু সম্ভব। তারা ওই রিকনসিলিয়েশন বা তারা বসিয়ে আলোচনা করবার একটা ব্যবস্থা করে দেন, তার জন্য আপনার পয়সা দিতে হবে না। যদি আপনি মনে করেন আপনি সরাসরি সেখানে গিয়ে আইনি পরামর্শ নেবেন, সেটাও করতে পারেন। এছাড়াও এই যে বারবার বলছিলাম না যে আইনের উপর থেকে আস্থা সরানো যাবে না, প্যারালিগাল ভলান্টিয়ার বলে এক বিশেষ ধরনের পদ সৃষ্টি করা হয়েছে। এই প্যারালিগাল ভলান্টিয়াররা কিন্তু সাধারণ মানুষের মধ্যে গিয়ে তারা সাধারণ মানুষকে সাহায্য করছেন, বিভিন্ন ধরনের সাহায্য। এমনও আমি শুনেছি, আপনাদের বলতে আমার ভালো লাগবে, যে আমি 2018 সালে ইস্টার্ন ইন্ডিয়ার বেস্ট লিগাল সার্ভিসেস অথরিটির অ্যাডভোকেট নিযুক্ত হয়েছিলাম এবং মাননীয় আইনমন্ত্রী দিল্লিতে তিনি আমাকে পুরস্কৃত করেছিলেন। সেখানে আমি দেখেছিলাম যে ঝাড়খণ্ড থেকে, মণিপুর থেকে, মেঘালয় থেকে প্যারালিগাল ভলান্টিয়াররা এসেছেন, তারাও পুরস্কার নিলেন। এরকমও শুনেছি কাঁধে করে একজন মানুষকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন প্যারালিগাল ভলান্টিয়াররা। অর্থাৎ প্যারালিগাল ভলান্টিয়াররা সব ধরনের কাজ করছেন। আপনি কোনো ভাতা পাবেন, আপনি কোনো ফর্মে সই করতে পারছেন না, ফর্মটা বুঝতে পারছেন না, প্যারালিগাল ভলান্টিয়াররা সেক্ষেত্রেও আপনাকে সাহায্য করবে। অর্থাৎ চেষ্টা করা হয়েছে যে আইনি পরিষেবাটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে। একটা সময় কনসেপ্ট ছিল সাধারণ মানুষ যাবেন আইনি সাহায্য চাইতে, এখন কনসেপ্টটা উল্টো হয়েছে। এখন যদি মনে হয় কোনো সাধারণ মানুষের আইনি পরিষেবা প্রয়োজন, তাহলে আদালত স্বয়ং চলে আসবেন আপনার কাছে, আদালত স্বয়ং চলে আসবেন আপনার বাড়িতে আপনাকে আইনি পরিষেবা দেবার জন্য। কাজেই আস্থা হারাবার কিছু নেই। সাধারণ মানুষ যেন মনে না করেন যে শুধু প্রভাব প্রতিপত্তিশালীরাই আইনি সুযোগ পান, আইনি সুরাহা পান। আইনি সুরাহা কিন্তু সমস্ত মানুষের জন্য। কাজেই প্লিজ কেউ আস্থা হারাবেন না, কেউ এনকাউন্টারকে এনকারেজ করবেন না, আইনকে নিজের হাতে তুলে নেওয়াটা এনকারেজ করবেন না, আইনের প্রতি আস্থা রাখুন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে এই বিষয়টা বললেন। আমাদের এক দর্শক বন্ধু দীপক রায় তিনি বলছেন বেশ ভালো এবং আকর্ষণীয় অনুষ্ঠান, সঞ্চালক এবং অতিথি দুজনকেই ধন্যবাদ। বিনা বা অল্প খরচে আইনি পরিষেবার খবর সাধারণ মানুষের অজানা, এগুলো প্রচারের আলোয় আনা প্রয়োজন। আমাদের সাথে এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধুরা ছিলেন, আমি হয়তো সকলের নাম করতে পারিনি, সকলের কমেন্ট পড়তে পারেননি, তারা নিশ্চয়ই আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি বিশ্বাস করব যে তারা এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা বিচারে এটিকে শেয়ার করে আরো অন্যদের দেখবার সুযোগ করে দেবেন। আমি যে কথাটা এতক্ষণের আলোচনার মাঝে একদম শুরুর দিকে আমি একটা কথা বলেছিলাম যে আপনি একজন আবৃত্তি প্রেমী, আমরা জানি, তাই একটি আবৃত্তি না শুনে যে আপনাকে ছাড়া যাবে না, একটি আবৃত্তি আপনার কাছে আচ্ছা, শুনতে চাই। আমি না দুটো ছোট ছোট কবিতা বলবো। একটা কবিতা শামসুর রহমানের, ছোট্ট কবিতা, বেশি সময় লাগবে না। আর একটা কবিতা আমি লিখেছি এই লকডাউন এবং ওই প্রবাসী শ্রমিকদের কেন্দ্র করে, দুটো ছোট ছোট কবিতা বলছি। অসাধারণ অসাধারণ, বহু অপেক্ষায়। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল ভরে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। এটা গেল প্রথম কবিতা। আর একটা ছোট্ট কবিতা, এটা আমি লিখেছি। আপনাদের মনে আছে যে যখন লকডাউনটা চলছিল, প্রবাসী শ্রমিকরা, যাদের অনেকে নাম দিয়েছেন পরিযায়ী শ্রমিক, তারা পালে পালে দলে দলে হেঁটে হেঁটে আসছিলেন, রাস্তায় মানুষ মরছিলেন এবং সে ছবিগুলি সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছিল। সে সময় অন্য সমস্ত মানুষের মতো আমিও খুব মানসিক যন্ত্রণায় ভুগছিলাম এবং আমি 4 লাইনের একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। আমি জানি না সবার ভালো নাও লাগতে পারে, ভালো না লাগলে ক্ষমা করবেন, কিন্তু ওই যে বললাম আমি মামলা করে হৃদয় দিয়ে, তো আমি হৃদয় দিয়ে এই কবিতাটা লিখেছিলাম। হে ভারত, তোমার কেন মাথা নিচু? ছোট্ট শিশু অনিশ্চিতে হাঁটছে যে আজ বাপের পিছু পিছু। ছোট্ট শরীর রেল লাইনে হুমড়ি খায়, মায়ের কোলে বাপের কাঁধে খিদে পায়। বিদেশ থেকে প্লেনে করে রোগ নামে আর জামলো মকদম রণবীর সিংরা রাস্তায় পড়ে মারা যায়। ব্যাস এইটুকু ছোট্ট কবিতা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সত্যি হৃদয় জয় করলেন। যেভাবে আমাদের এক দর্শক বন্ধু আবার সে কথাই জানালেন যে কবিতা প্রেমী হয়তো নই, তবুও একজন আইনজীবীর মুখে কবিতা শুনে বেশ ভালো লাগলো। সত্যি মানুষ যেন এমন ভাবে ভাবেন যেন যারা আইনজীবী, যারা আইনের এই পেশার মধ্যে জড়িয়ে পড়েছেন, তারা যেন একেবারেই হৃদয়হীন একটা কাগুজে মানুষ হয়ে পড়েছেন। সেই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে নিশ্চয়ই আপনি ভীষণভাবে সাহায্য করলেন বলে আমি বিশ্বাস করি। আমাদের অনেক দর্শক বন্ধু এখনো কমেন্ট করে যাচ্ছেন। অনেকে বলছেন, অরুণ আবু সেন বলছেন জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি অসম্ভব ভালো বলেন, তিনি যেমন আইনের ধারা খুব সুন্দর করে বিশ্লেষণ করেন, তেমনি তিনি দারুণভাবে কথাও বলেন। স্বভাবত খুব ভালো লাগলো অনুষ্ঠান। সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, যিনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। বিশিষ্ট না, আমার আইনজীবী। আমার নিজের কিন্তু খুব ভালো লাগলো। আপনি আমাকে প্রশ্ন করলেন বলে না, আসলে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার অন্তরের কথা বলেছি। আমি আপনি বারবার বলছেন আইনজীবী, কিন্তু আইনজীবীরও আগে আমি একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ, খুব ঘরোয়া মানুষ, খুব সাধারণ মানুষ। সাধারণ ছাত্র হিসেবে আমি যতটুকু শিখেছি সেই কথাগুলোই আমি বললাম। সবাই যে আমাকে পছন্দ করেন আমি বিশ্বাস করি না, হতে পারে না, অনেকেই আমাকে অপছন্দ করেন। তবুও তাদের কাছেও আমি হাত জোর করে নমস্কার জানাবো যারা আমাকে অপছন্দ করেন। আর বলবো যে সাধারণ মানুষ হিসেবে যতটুকু শিখি সেটাই সবচেয়ে বড় শেখা। আইনজীবী হিসেবে তো আমি পরে শিখেছি, সাধারণ মানুষ হিসেবে আমি আগে শিখেছি। আমি খবরের কাগজ পড়ি, আমি টিভি দেখি, টিভি দেখে কখনো কখনো আমার ভেতরটাও কখনো নিশ্চয়ই যন্ত্রণা পায়, কুঁকড়ে যায়। সেজন্যই এই 4 লাইনের কবিতাটা পড়লাম। সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কখনো কোথাও দেখেন ভুল হচ্ছে আমার তরফে, তারা নিশ্চয়ই মার্জনা করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্য টিভির পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে। বিশেষভাবে ধন্যবাদ জানাই তার সারা আজকের পুরো অনুষ্ঠানে তার যে ভূমিকা, তার কাছ থেকে এত বিষয় আমরা জানতে পারলাম, সাথে তার
আবৃত্তি শুনলাম, ভীষণভাবে খুশি আমরা সকলে। নিশ্চয়ই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সেই দর্শক বন্ধুরাও ভীষণভাবে আনন্দিত। আপনারা এখান থেকে, এই অনুষ্ঠান থেকে আশা করি আপনাদের প্রয়োজনীয় অংশটুকু নিশ্চয়ই নেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। কড়া কথা সোজাসুজি অঙ্কিত, প্রতি শনিবার রাত ৮টায় অন্য টিভির পর্দায় চোখ রাখুন, দেখতে থাকুন, সাথে থাকুন। বিদায়, শুভরাত্রি।